সময়টা সন্ধ্যা বিকেল। ঠিক সূর্যাস্তের আগ মুহূর্তে আফরান ভেতরে ঢুকে। পরনে সকালের সেই ডিপ রেড শার্টটা এখনো শরীরে, তবে পুরো ঠোঁট জুড়ে রক্ত প্রকাশিত, মনে হচ্ছে যেন দাঁতের কামড়। এমন ভাবেও ঠোঁটে আঘাতপ্রাপ্ত হয় বলে জানা ছিল না। গোলাপি ঠোঁট জোড়া লালচে হয়ে আছে। এটা কিভাবে সম্ভব সেটা বুঝল না জাফর সাহেব। তবে হাত থেকেও হালকা রক্ত প্রকাশ পাচ্ছে। সোফাতে বসে তিনি নিউজ দেখছিলেন, দূর থেকেই স্পষ্টভাবে সেটা খেয়াল করে প্রশ্ন ছুড়লেন। আজকের দিনেও নিজের কাজটা জরুরি মনে করে গিয়েছ? কিছু বলিনি, অন্তত এখন আরু মামনির জন্য হলেও নিজেকে একটু চেঞ্জ করে গুন্ডামি বন্ধ করতে পারো, তাই না? এখন নিজের জীবনটা নিয়ে আগের মতোই হেয়ালি করলে চলবে না। তোমার সাথে জড়িয়ে আছে আরেকজনের ভবিষ্যৎ, একটু ভেবে দেখো, বুঝেছ? আফরান জাফরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোমাকে ভাবতে হবে না আমি কি করব, আমি জানি। কথাটা বলে আফরান আবার নিজের রুমের দিকে যাওয়া ধরে। জাফর মাথা দুদিকে দুলিয়ে আফসোসের স্বরে বলল, কখনোই চেঞ্জ হবার নয় এই ছেলে, কিন্তু আজ একটু জলদি চলে এসেছে মনে হচ্ছে। কথাটা ভেবে মুচকি হাসে। রুমে ঢুকে আফরান একবার চারদিকে চোখ বুলায়। একদম ঘুছালো। যদিও তার রুম সর্বদাই গোছানো থাকে, বাট কাল তো হাজার ফুলের পাপড়ি ছিটিয়ে ছিল। এখন এসব কিছুই নেই। আসার সময় আফরান খেয়াল করেছে আরিয়া ওর মায়ের রুমেও ছিল না। তাহলে কোথায় গিয়েছে? সকালের রাগের তাড়নায় একবারের জন্যও ফোনটা চেক করেও দেখেনি। যেই মেয়ে বিয়ের পরে এসেও বলে তার সাথে কথা বলা ছাড়া থাকতে পারবে, তাকে কেন দেখতে চাইবে সে? এতটাও বেহায়া হবে কেন? সারাদিন একবার কল ও তো দিতে পারত, তাই না? নাম্বার তো ওর কাছে আছে, কেন দেয়নি? চ্যালেঞ্জ পূরণ করার জন্য। ওকে কথা বলতে হবে না। ঠিক যতক্ষণ আমার বেহায়া হার্টবিট ওর সাথে কথা বলতে ছটফট করবে, ততবার আঘাত করে নিজেকে সংযত করব। কথাটা ভেবে আবারও নিজের দাঁত পিষে নিচের ঠোঁটে সজোরে কামড় বসায় আফরান। সাথে সাথে ঠোঁট বেয়ে রক্ত টপকে চিবুক বেরোয়। প্রায় আধ ঘন্টার মতো শাওয়ার নিয়ে টাওয়াল পরনে বের হয়। কবার্ড খুলে একটা ট্রাউজার আর শার্ট নিয়ে চেঞ্জ করে নেয়। তারপর ল্যাপটপটা হাতে নিয়ে নিয়ে সোজা নিজের বারান্দায় চলে যায়। কিন্তু সেখানে যেতেই এক প্রকার বিস্ময় হয়। ছাতার নিচের টেবিলের উপর দুহাতের মাঝে বাম দিকে মাথা এলে ঘুমিয়ে আছে আরিয়া। পরনে সকালের সেই লাল রঙের কাপড়খানা। আফরান সকালেই খেয়াল করেছিল। মেহেদি রাঙা দুই হাত ভরপুর। সেদিনের কলম দিয়ে আঁকা নামটা এখনো মুছেনি, সেটা কালকে রাতেই খেয়াল করেছে আফরান। নিশ্চয়ই নিজেই বুঝে নিয়েছে এটা কে করেছে, তাই তো এখনো মুছেনি। গলাতে আবারও গোল্ডের হার। তবে আজ কিছু বলেনি, কারণ আজ তার বউকে একদম সবার কাছ থেকে সার্টিফিকেট সহ একান্ত করে নিয়েছে, আর সবচেয়ে বড় কথা, তার বউ তাকে সব কিছুতেই অধিকার স্বেচ্ছায় দিচ্ছে, তাহলে নিষেধ কেন করবে? সেদিন তো বারবার ওই উজ্জ্বল হলুদ ফর্সা গলাতে বারবার চোখ আটকাচ্ছিল, তাই খুলে দিয়েছিল। সকালেই দৃষ্টি আটকিয়েছিল, কিন্তু নিজেকে যথেষ্ট আটকিয়েছে, নয়তো দেখা যাবে আবারও তার বউকে শাওয়ার নিতে হবে, এতে তার বউয়ের শরীরে জ্বর নামবে, তারপর তার বউকে তার নিজের কারণে কষ্ট সহ্য করতে হবে, যেটা মোটেও সে সহ্য করতে পারবে না। আর ভেজা চুলে কার চক্ষু আটকাবে না তার নতুন বউয়ের উপর? তার উপর লাল শাড়ি পরেছে। এই শাড়ি পরা অবশ্যই থামাতে হবে সব সময়ের জন্য, নয়তো দেখা যাবে প্রতিদিন এই মেয়ের উপর এমন ভাবে আকৃষ্ট হতে হতে কবে যে বিজনেস বাদ দিয়ে বউ নিয়ে পড়ে থাকবে খোদা মালুম। শেষ কথাটা ভাবতেই আফরানের হুঁশ ফিরে। এই মেয়ের জন্য নিজের প্রফেশন অফ করে দেবে। সে কি সব ভাবছেও? মুহূর্তেই সকালের বিষয়টা মনে করে ভেতরে আক্রোশটা চেহারায় ফুটিয়ে দ্রুত পায়ে হেঁটে গিয়ে ল্যাপটপটা আরিয়ার মাথার ঠিক বা পাশটায় শব্দ করে রাখে, এতে আরিয়ার ঘুম ভেঙে যায়। হঠাৎ করে উঠে মাথা উঠিয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগল, কি হয়েছে? কে? নিজের চুলগুলো কানে গুজে দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকায়। আফরান কপাল কুঁচকে পাশ থেকে অন্য চেয়ার টেনে বসে ল্যাপটপটা নিজের দিকে টেনে সেটা অন করে।
আফরানের এমন বোবা সুলভ আচরণ আরিয়া প্রথমে না বুঝলেও নিজের চেতনা ফিরতেই সবটা মনে পড়ে গেল। তাই নিজেও কথা না বাড়িয়ে জায়গা থেকে উঠে দাঁড়িয়ে সামনে হাঁটা ধরে। টেবিলের উপরেই আফরানের ডান হাতের 5 আঙুল একসাথ হয়ে আসে। আরিয়া যেতে যেতেই পেছনে ফিরে একবার তাকায়। আফরান ল্যাপটপেই দৃঢ় দৃষ্টি ফেলে আছে। আশ্চর্য, বিয়ের পরপরই কথা বলা বন্ধ করে দিয়েছে উনি। সামনে থেকেও কথা বলছে না দেখছি, অথচ আগে সব সময় সুযোগ খুঁজত কথা বলতে, না চাইলেও বাধ্য হয়ে বলতে হতো, এখন তো কোনো রেসপন্সই করে না দেখছি। আমি রাগ করেছি, উনি কি বুঝতে পারছেন না? উনার কি উচিত না আমার সাথে কথা বলা? দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে আরিয়া। এদিকে আফরান একবারের জন্য অন্য দিকে তাকাচ্ছে না, বাম হাতেই টাইপ করে নিজের ফাইলগুলো মিলাতে ব্যস্ত, অথচ ডান হাত থেকে রক্ত গড়িয়ে টেবিলে ফোঁটা ফোঁটা রক্তের ছাপ জমেছে, যেটা ল্যাপটপের কারণে আরিয়ার চোখ অবধি পৌঁছায়নি। 4 আঙুলের ছোট নখগুলো দিয়ে মুঠো হাতের তালুতে নিজের সবটা শক্তি দিয়ে ধরে আছে, অথচ এতে যেন তার ব্যথাই হচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই চোয়াল শক্ত করে বসে দৃষ্টি ল্যাপটপে ফেলে রেখেছে। নিজ কাজ শেষ করে আফরান আগের মতোই চুপচাপ নিজের রুমে গিয়ে কোনো দিক না তাকিয়ে পাশ থেকে সাদা রঙের তোয়ালে টানিয়ে রক্ত হাত মুছে আরিয়ার দিকে আর চোখে তাকায়। আরিয়া কবার্ডে নিজের জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে রাখছে, যা যা বাকি ছিল সেগুলোও নিয়ে আসছে। আফরান যে ভেতরে ঢুকেছে সেটাও খেয়াল করছে, কিন্তু তাকানোর প্রয়োজন মনে করেনি। কথা তো বলবেই না, জানা হয়ে গেছে আরুর। আফরানের রাগ ক্রমশই বেড়ে চলছে। আরিয়াকে এখনো কোনো রেসপন্স না করতে দেখে মাথা পুরো বিগড়ে যায়, সহ্যের সীমা পেরোয়। হাতের রক্তে রঞ্জিত তোয়ালেটা আরও শক্ত করে চেপে ধরে। আরিয়া জামা কাপড় গুছিয়ে মাত্রই এদিকে ফিরেছে। ভেবেছিল আফরানের দিকে তাকাবে না, তবুও না চাইতেও যেন আখিদয় সেদিকেই চলে যায়। দৃষ্টি পড়তেই সাদা তোয়ালেতে লাল ছাপ দেখে প্রথমে না বুঝে ভ্রু কুঁচকায়, পরমুহূর্তে আফরানের হাতের রগ ভেসে উঠা দেখেই কলিজাটা ছ্যাঁতো করে উঠে। আফরানের দিকে একবার তাকিয়ে বুঝতে বাকি নেই, রাগে ফুঁসতে লোকটা সীমাতিরিক্ত রাগ জমেছে ভেতরে, তাই হয়তো কিছু করে বসেছে। কিন্তু কি হয়েছে? এভাবে কিসের জন্য রাগ করবে? আর ভাবতে পারছে না আরিয়া। দৌড়ে আফরানের সামনে এসে তোয়ালেটা ছিটকে ফেলে দিয়ে আফরানের হাতটা ধরে একবার ভালোভাবে পরখ করে নেয়। একটাও ছুরি বা ব্লেডের দাগ নয়, বোঝা যাচ্ছে ছোট ছোট গভীর ক্ষত কয়েক জায়গায়। বিচলিত হয়ে বলতে লাগল, কি করেছেন এটা? কিভাবে কেটেছে? কখন হলো? তখন তো ওখানে ঠিকই ছিলেন, তাহলে আবার কি হলো? অফিসের কোনো কাজে প্রবলেম হয়েছে, তাই বলে এমন করবেন? আরিয়ার কথাগুলো বিরক্ত লাগছে আফরানের কাছে, এই কারণে যে বউ তাকে এখনো বুঝতে পারেনি। আরিয়ার হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বলল, ঢং করতে আসবি না একদম। আরিয়া অবাক হয়, কারণ আফরানের কথা একদম স্বাভাবিক, অথচ অন্য সময় হলে রাগের কারণে তার উপর সবটা ঝাড়ত, অথচ আজ তেমন কিছুই না। নিজেকে সংযত করে আরিয়া বলল, কি হয়েছে? আমাকে বলুন না প্লিজ। আফরান কোনো উত্তর না করে আরিয়ার সামনে থেকে চলে যেতে নিলে আরিয়া চট করে আফরানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি আপনার ওয়াইফ, সো অবশ্যই উত্তর পাওয়ার অধিকার অবশ্যই আমার আছে। উত্তর দিন। আফরান আকস্মিক আরিয়ার কোমরে হাত রেখে হেঁচকা টানে একদম নিজের কাছে নিয়ে এসে বলল, আফরান চৌধুরীর থেকে উত্তর পাওয়ার ইচ্ছে থাকলে সেই ইচ্ছা মিটিয়ে ফেল, বুঝলি? বাট আজ যেটা করলি একদম ঠিক করলি না আরু। এর ফল তোকে দিতে হবে। দিন দিন ডানা গজাচ্ছে, মুখের উপর কথা বলার সাথে সাথে তেরামি করে বেড়াচ্ছিস, হয়তো এখানেই সব এনাফ করবি, নয়তো সব কিছু মিটানোর ব্যবস্থাটা কিভাবে করতে হয় আমার জানা আছে। কথাগুলো আফরান দাঁতে দাঁত পিষে বলেছে। এক একটা কথা আরিয়ার রুহু কাঁপিয়ে দিচ্ছে। আবারও ভয় করছে লোকটাকে। মনে জোর নিয়ে বলল, কি করেছি আমি? আফরান আরিয়ার দিকে একধানে তাকিয়ে আছে, উত্তর না দিয়ে। এই চাহনির পরিবর্তন দেখে সত্যিই আজ দুটি চোখের আগের বদলে ভিন্নতার ছাপ দেখতে পাচ্ছে আরিয়া। আজ উন্মাদ মনে হচ্ছে না, তবে ভেতরের কষ্ট ঢেকে রেখেছে আফরানকে।
এইটুকু শুধু চোখ দেখে বুঝতে পেরেছে আরিয়া। আপনার কষ্ট হচ্ছে। আফরান আরিয়ার কথা শুনে কোমর ছেড়ে দিয়ে বলল। কষ্ট? রাবিশ কি বলছিস? আফরান চৌধুরীকে কখনো কোনো কষ্ট স্পর্শ করতে পারে না। আর তোর কেন মনে হলো আফরান চৌধুরী কষ্ট পাচ্ছে? কথাগুলো আফরান নাক কপাল উভয় কুঁচকে বলল। আরিয়া আফরানের কথার উত্তর না দিয়ে আফরানের হাতে শক্ত করে চেপে ধরে, যেটুকু শক্তি শরীরে জমিয়েছে সেটুকু দিয়ে টানতে টানতে খাটের উপর বসায়। আফরান প্রচণ্ড বিরক্ত হয় এবার। উঠে দাঁড়াতে চায়, কিন্তু আরিয়া তার আগেই বলে উঠল। এক পা এগুবে এখান থেকে একদম পুঁতে দেব এখানে, বুঝলেন? এই তুই আমার দায়। আফরানের কথা শেষ করতে না দিয়ে আরিয়া বলল। আমার কথার উপর কথা বলার সাহস কি করে হয় আপনার? হ্যাঁ, আর একটা কথা বললে কিন্তু আপনার জন্য মোটেও ভালো হবে না। বেশি কথা বলে ফেলছিস আরু আজ। দেখলি বলেছিলাম না, সত্যিই তোর সাহস অনেক বেড়ে গিয়েছে। সুযোগ দিয়েছিলাম তোকে, শুনলি কই? এখন তো শাস্তি। এটুকু বলে আফরান উপভোগ করে নিজের হাত কারো হাতে বন্দী হয়ে আছে। কখন ব্যান্ডেজ করে নিল, খেয়ালই তো করেনি আফরান। শেষ করে সেখানটায় আরিয়া আলতোভাবে ধরে আছে। বলল, সত্যি করে বলুন কি হয়েছে? হাতের এই অবস্থা কেন করেছেন? আফরান কিছু বলবে তার আগেই আরিয়া কি যেন ভেবে আফরানের বুকের দিকে তাকায়। ব্যাকুল কণ্ঠে বলল, আমি কি একটু দেখতে পারি? কি দেখবি? আর এভাবে আমার মানে এখানে তাকিয়ে আছিস কেন? কথাটা বলার সময় আফরান নিজ বুকের উপর হাত রেখে কপাল কুঁচকে ছিল। ওখানের ক্ষত দাগেটা সেরেছে। তুই কি তোর দেওয়া কামড়গুলোর কথা বলছিস? আমি তো রাতেই বললাম তোর দেওয়া এমন আঘাত আমি স্বেচ্ছায় হারাজীবন গ্রহণ করতে। এটুকু বলতে আরিয়া লজ্জায় আর্স্ট হয়, কিন্তু আফরানের সামনে সেটা এড়িয়ে গিয়ে উচ্চ কণ্ঠে বলে উঠল। একদম বাজে কথা বলবেন না বলে দিলাম। যা ইচ্ছা বলে যান কেন আপনি। আমি সেদিনের বুকের উপর যে আঘাতের চিহ্নগুলো ছিল সেগুলোর কথা বলেছি। আফরান ঠোঁট কামড়ে হাসতে গিয়ে ওহ শব্দে আওয়াজ করে উঠে ঠোঁটের ব্যথায়। যতবার আজ বাড়িতে এসে আরুর সাথে কথা বলে সময় কাটাতে চেয়েছে ততবার ঠিক ততবার নিজেকে দমিয়ে রেখে ঠোঁটে দাঁত দিয়ে আঘাত করেছে, সাথে হাতেও করেছে, ধৈর্য না ধরতে পেরে। আরিয়া বলল, আবার কি হলো? দেখুন নিজেকে ভালো করে, পুরো শরীর কত জায়গায় ক্ষত করে রেখেছেন দেখেছেন। আমি তো ভাবতাম আমার উপরেই সব রাগ মেটান, এখন তো দেখছি আপনি নিজের টুকুও সত্যিই বুঝেন না। শরীরে যে দুর্বলতা এসে যাবে আপনি জানেন এতে কি হতে পারে। তখন আপনার মহান সাম্রাজ্যের কর্মকাজ কিভাবে সামলাবেন? কিছুই করতে পারবেন না, বুঝেছেন? শুধু এটুকু বলতে আফরান আরিয়ার দিকে ঝুঁকে ঠিক কানের কাছে ফিসফিস আওয়াজে দুষ্টু গলায় বলল, বউ তোর কি আমার শক্তি নিয়ে প্রবলেম কিংবা সন্দেহ আছে? না মানে রাতে তো আমি ইচ্ছে করে তুই নিতে পারবি না বলে। এটুকু বলতে আরিয়া এক হাতে আফরানের কান টেনে ধরে। আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, ফালতু লোক একটা, বজ্জাত লোক, অসভ্য একটা। মাইন্ড কতটা ফালতু আপনার? লু। এটুকু বলতে আফরান শব্দ করে হেসে বলতে লাগল, আরু আমার কানটা ছাড়র লাগছে তো। আমি তো এমনি বলেছি। তাই বলে এই বকাগুলো আমাকে তুই শুনিয়ে যাবি? ছি, হাসবেন কে এগুলো কি বলিস? রেসপেক্ট দিয়ে কথা বলবি, ঠিক আছে? আরিয়া এবার আরও শক্ত করে কান মলে দিয়ে বলল, আপনার এটাই শাস্তি। আমার সাথে তুই পারবি না আরু, ছাড়তে বলেছি ভালোভাবে, নয়তো নিজ থেকে ছাড়িয়ে নিলে তোর শাস্তি ডাবল হয়ে যাবে আরু। সারাজীবন ডাবল করেই তো দিয়ে এসেছেন, শাস্তি কখনো কম দিয়েছেন বুঝি? আমার তো মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আজ রাতে মনে করিয়ে। আবারও শুরু করলেন আপনি। এটুকু বলে আরিয়া সত্যিই এবার আফরানকে ছেড়ে দিয়ে উজ্জ্বল মুখখানা অন্ধকার বানিয়ে খাট থেকে দাঁড়িয়ে বলল, থাকবো না আমি আপনার সাথে। আপনি একটুও ভালো না। সব সময় আমাকে উল্টা পাল্টা কথা বলে যান, আমার কথা একটুও ভাবেন না। কথাটা বলে আরিয়া ঠোঁট উল্টে দরজার দিকে হাঁটা ধরে।
আফরান মুচকি হেসে বুকে হাত দিয়ে ব্যথার অভিনয় করে, আহ বলে চেঁচিয়ে উঠে আকস্মিক। আফরানের ব্যথা যুক্ত চেঁচানোর আওয়াজ কানে আসতেই আরিয়া ত্বরিত গতিতে পেছনে ঘুরে আফরানের দিকে তাকিয়ে আবারও ব্যাকুল হয়ে দৌড়ে এসে আফরান যেখানটায় হাত রেখে ব্যথার অভিনয় করে যাচ্ছে সেখানে হাত রেখে বলল, এখানে ব্যথা হচ্ছে? কিছু করেছেন আবার? নাকি আগের স্থানেই ব্যথা হচ্ছে? বউ, খুব ব্যথা হচ্ছে এখানে। আরিয়া উদ্গ্রীব কণ্ঠে বলল, হ্যাঁ, খুব ব্যথা হচ্ছে তাই না? দেখান আমাকে, আমি দেখছি। ডক্টর ডাকব? আরিয়ার এহেন অবস্থা দেখে আফরান আবারও সশব্দে হেসে উঠে। এক হাতে আরিয়ার সেই স্থানের উপর রাখা হাতটি ধরে হাসির মাঝেই তালুতে চুমু খেয়ে বলতে লাগল, বউ, এত ভালোবেসেও কিভাবে সারাদিন কথা না বলে থাকতে পারলি? আফরানের আবেগময় হৃদয়ের বাক্যটি আরিয়ার মস্তিষ্ক নাড়ল। বাক্যটা সুন্দর ছিল নাকি আফরানের মুখে শুনতে ভালো লেগেছে সেটা আরিয়া বুঝল না, তবে আফরানের অবস্থা দেখে বুঝল এতক্ষণ এই লোকটা নাটক করছিল। কথাটা বুঝে আসতেই আরিয়া কপাল কুঁচকে বলল, নাটক করেছেন তাই না? আমার সাথেও মিথ্যে নাটক করেন আপনি। আবার রাগ করছো কেন? নাটক কোথায় করলাম? তোয়ালেটার দিকে ইশারা করে বলল, এই ব্লাডগুলো মিথ্যে মনে হয় তোমার কাছে? ওটার কথা বলিনি। মাঝে মাঝে একটু না করলে বউ দূরে চলে যায়। এই যে এখন কাছে আছো সেটা তো এর জন্যই, তাই না? মিথ্যে বলে কাছে রেখে লাভ কি? মিথ্যে বলে রিলেশন ঠিক রাখার চেয়ে সত্য বলে দূরে। আরিয়ার কথা শেষ করতে না দিয়ে নিজের তর্জনী আরিয়ার ঠোঁটে ছুঁয়ে বলল, শোষোস, আমার কাছে রিলেশন ম্যাটার করে না। যেটা আমার সেটা যে কোনো মূল্যে আমার। দ্যাটস ইট আরু। আরিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আফরানের দিকে। এতক্ষণে আফরানের ঠোঁট জোড়া ভালো করে চোখে পড়ল। গাঢ় লাল হয়ে আছে। ছোট ছোট কেটে যাওয়ার কঞ্চি প্রগাঢ় দাগ খেয়াল করতেই বোঝা যাচ্ছে। উদ্বিগ্ন হয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল আফরানের ঠোঁটের উপর আলতো ভাবে ধরে ছোট দাগগুলোতে আঙ্গুল বুলাতে বুলাতে বলল, কি হয়েছে? এতগুলো দাগ, সেটাও ঠোঁটে কিভাবে লেগেছে? দাঁত থেকে এক দুটো কামড় পড়লে এত এমনভাবে কাটার কথা না। কি হয়েছে? আফরান মনে হয় উক্ত প্রশ্নটার জন্য প্রস্তুত ছিল না অথবা উত্তর দিতে চায় না, তাই হাঁসফাঁস করতে লাগল। বলুন কি হয়েছে? সব রক্ত জমাট হয়ে গেছে মনে হচ্ছে। ওহ। আফরান কথা ঘুরিয়ে দুষ্টু আওয়াজে বলতে চাইল, কিছুটা সফলও হল। আমি কি জানি? সেটা তো তুই ভালো বলতে পারবি তাই না? আমার এই কিউট রেড লিপস তুই ছাড়া তো কেউ কামড়ে দেয়নি। কাল রাতে ততু। আরিয়ার কাছে সবটা বিরক্ত লাগছে এই মুহূর্তে। আফরান যে কথা ঘুরাতে চাচ্ছে সে বেশ ভালো করেই বুঝতেছে। যুক্তি দিয়ে কথা না বলতে পারলে অ্যাকশন নিয়ে কথা বলুন, তাও চলবে, বাট আপনার মুখে কথা ঘুরানোর প্যাঁচানো মানায় না। যদি এমনই হয় তবে সকালে কেন দেখলাম না? একদম ফালতু কথা বলবেন না বলে দিলাম। সত্যি করে বলুন। আরিয়ার কথার গুরুত্ব না দিয়ে আবার কথা ঘুরিয়ে বলল, দুপুরে খেয়েছিস? আর শুন, তোর ফোনে আমার নাম্বারটা সেভ করে নিবি বুঝলি? না হলে তোর জন্য ফোন চালানো বন্ধ হয়ে যাবে একদম। আবারও। আরিয়ার কথার শেষ করতে না দিয়ে আফরান জায়গা থেকে বলল, বলবো না। আমি এর উত্তর দিব না, হয়েছে? আবার জিজ্ঞেস করলে কর, বাট আমি কিছুই বলবো না। এখন তোর ইচ্ছা। কথাটা বলে আফরান গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে পরিহিত ঘড়িটি খুলতে খুলতে আর চোখে আরিয়ার দিকে নজর রাখল আয়নার ভেতরেই। আরিয়া অভিমানী দৃষ্টি ফেলে আফরানের দিকেই তাকিয়ে আছে। দেখ, এভাবে তাকিয়ে আছিস কেন রাক্ষসের মতো? যেন একদম খেয়ে ফেলবি আমায়। সেটাই করতে ইচ্ছে করছে বুঝলেন? কখনো আমি ঠিক মতো উত্তর পাই না আপনার থেকে। পাবি বলেও মনে হয় না কখনো। বাট চাইলেই খেতে পারি। আরিয়া এবার ঠাস শব্দে উঠে দাঁড়িয়ে রুম থেকে চলে যাবে মনোভাব নেয়, কিন্তু কি যেন ভেবে আবার জায়গাতে বসে নিজেকে স্থির করে। রাগ করেছিস? আরিয়ার থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে এক হাতে আরিয়ার গালের উপর থেকে কান অবধি গিয়ে চুল ছুঁয়ে মৃদু শব্দে অপর গালে চুমু একে বলল,
ন্যাকামি করে করে জ্বালিয়ে মারছিস রোজ রোজ, এইসব করে এত মায় ফেলে দিচ্ছিস কেন? চাইলেও বলতে পারি না আগের মতো, চাইলেও আগের মতো আঘাত দিতে পারি না। গালে ছোঁয়া পেতেই আরিয়া বিস্ময়কর ভাবে ডাগর ডাগর চোখে তাকায় আফরানের দিকে। হঠাৎ এমন করবে বুঝতে পারেনি মনে হয়। আরিয়ার এমন দৃষ্টি আকর্ষণ দেখেই আফরান মুচকি হেসে আরিয়ার নাকে নিজের নাক ঘষে দিয়ে বলে, আবারও নিউ লুক দিচ্ছিস কিন্তু। এমন ঢং করতে থাকলে তোকে কিন্তু রোজ রোজ। আরিয়া এবার একটু লজ্জা পেয়ে চোখ নামায়, কিন্তু মনে মনে এতগুলো বকা আফরানের উপর ঝেড়ে দেয়। ঠোঁটকাটা, অসভ্য, নির্লজ্জ, বেহায়া, বদমাশ, বিয়ে হওয়ার পর একদম কোনো কথাই আটকায় না এখন মুখে। আরিয়ার মুখের অবস্থা দেখেই আফরান বুঝল নিশ্চিত মনে মনে ঝেড়ে দিচ্ছে তাকে। ছেহ, আমার কানটা তো একদম ঝাঝা করে দিচ্ছিস দেখছি। আরিয়া অবাক হয়ে বলল, আমি আবার কি করলাম? এত শব্দ কোথা থেকে শিখলি? যখন তখন আজকাল দেখছি এসব শব্দ প্রয়োগ করিস আমার উপর। কপাল কুঁচকে আরিয়া বলল, কি বলতে চাচ্ছেন? আরিয়ার উত্তর না জানিয়ে আকস্মিক একটু ঝুঁকে আরিয়ার কর্ণের কয়েক ইঞ্চি নিচে চোখ বন্ধ করে ঠোঁট ছুঁয়ে দেয়। আরিয়া কেঁপে উঠে এমন হঠাৎ আচরণে কিছু বুঝে উঠার আগেই আরিয়ার হাত চলে যায় আফরানের কলারে। আফরান সেকেন্ড কয়েক পর ঠোঁট সরিয়ে এভাবে থেকেই সেই স্থানে চোখ রেখে মৃদু হেসে বলল, তোর এই বিউটি স্পটটাও খুব সুন্দর। আরিয়া অবাক হয় আফরানের কথায়। উনি এটা কখন খেয়াল করলেন? এটা তো খেয়াল করার কথা নয়। কলার ছেড়ে দিয়ে নিজ জায়গায় আসতে চায়, কিন্তু তার মধ্যেই আফরান আবারও একই জায়গায় ঠোঁট বসিয়ে দেয়। আরিয়ার অস্বাভাবিক অস্বস্তিকর লাগছে এসব। শরীরের কাঁপুনি শুরু হয় আবারও। আফরান জায়গা থেকে একটু ঠোঁট সরায়, কিন্তু এখনও কিছুটা ছুঁই ছুঁই করছে। এভাবে থাকবি ওকে? ছেড়ে দিলেই তো প্রশ্ন ছুড়বি, এক হাত দূরে চলে সরে যাবি, যেটা আবার আমার বিরক্তিকর। কাজ শেষে আসলে প্রতিদিন এভাবে কাছে থাকবি ওকে? আমি কাজ করলেও পাশ থেকে এমন করে জড়িয়ে বসে থাকবি ওকে? আমার ভালো লাগে না দূরে থাকতে। বলে দিলাম যেন ভুল না হয়। নেক্সট ভুলে গেলে শাস্তি কি হতে তুই জানিস। বলবো না, নিজেই দেখতে পাবি। আফরানের এমন আহ্লাদী গলার স্বর শুনে আরিয়া কোনো কথা বলল না, ওভাবেই থাকল। আফরানের প্রতিটা শব্দ উচ্চারণের সময়ের গরম শ্বাস সেখানে উপচে পড়ছে, যার দরুন আরিয়ার হাত দৃঢ় থেকে দৃঢ় হতে থাকল আফরানের কলারে। দুটি দেহ এভাবেই থাকল দীর্ঘক্ষণ। আবার পরমুহূর্তে স্থান চেঞ্জ করে আফরানের কাঁধে মাথা গুজে। আরিয়ার মাথা আফরানের কাঁধে ফেলে দুহাতে গলা জড়িয়ে নির্দ্বিধায় কখন ঘুমিয়ে গেল জানা নেই, তবে আফরান সবটা লক্ষ্য করেছে। হাতের ঘড়ির কাঁটায় এই পর্যন্ত শত এর উপরে তাকিয়েছে। সেই সন্ধ্যা রাতে এমন করে জড়িয়ে ঘুমিয়েছে, এখন প্রায় 9টার কি 9:30 বাজবে। এর মধ্যে আফরানের পা অবশ হয়ে আসছিল, বিধায় আরিয়াকে সযত্নে যেন ঘুমটা না ভেঙে যায় দুহাতে সাবধানে নিজের কোলে বসিয়ে নিয়ে নিজে আসন করে বসে খাটের সাথে হেলান দিয়ে আরিয়ার মাথায় একইভাবে হাত বুলাতে থাকে। আজকের জন্য মনে হয় এই ঘুম ভাঙার নয়। মাঝরাতে আচমকা হঠাৎ করে বিকট এক শব্দ পেয়ে ঘুম থেকে লাফিয়ে উঠে সামিরা। হকচকিয়ে পাশের ল্যাম্পলাইটটা এক হাতে জ্বালিয়ে অন্য হাতে নিজের বুকের উপর হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগল। কি হয়েছে বুঝার চেষ্টা করল। মনে হলো যেন কোনো মানুষ লাফিয়ে উঠলে যেমন আওয়াজ হয় তেমন ছিল শব্দটা। নাকি আকাশে বজ্রপাত হলো? কিন্তু এখন তো বৃষ্টি হওয়ার কথা না, শীতের সময় বৃষ্টি কিভাবে হবে? আগে তো দেখেনি। এসব ভাবার মাঝেই খাটের উপর কেউ লাফিয়ে উঠে সামিরাকে পেয়ে উঠে চোখ বন্ধ করে সেদিকে তাকিয়ে চিৎকার করে বসে। ন্যূনতম মুহূর্তে যেতেই কেউ মুখ চেপে ধরে বলল, এই কি করছিস কি? আমাকে দেখছি চোর বলে বাড়িতে প্রেজেন্ট করবি দেখছি। কানে আওয়াজ যেতেই সামিরা চোখ মেলে তাকায়। এই আওয়াজ চিনতে অসুবিধা হয়নি সামিরার। সামিরাকে শান্ত হতে দেখে মুখের উপর থেকে হাত সরিয়ে নিতেই সামিরা আয়েশের দিকে ঘুরে বসে বলল, আপনি কিভাবে আসলেন এখানে? আর এত রাতে কেন? ভেতরে কিভাবে আসলেন?
আয়েশের মুখে উজ্জ্বলার ছড়াছড়ি হাসি একাধারে লেগেই আছে। পাশ থেকে পানি নিয়ে মুখে তুলে আবার স্বস্থানে গ্লাসটা রেখে সামিরার বালিশে মাথা রেখে শুয়ে যায়। তারপর একবার দীর্ঘ শ্বাস নিয়ে দুহাত মাথার নিচে দিয়ে সামিরার দিকে তাকিয়ে বলল, ঘুম আসছিল না তাই চলে আসলাম। হোয়াট? কি বলছেন? মাথা খারাপ হয়ে গিয়েছে আপনার? এত রাতে এত দূর কিভাবে আসলেন? এই তো রাত 11:30টায় বেরিয়েছি, এখন এসে পৌঁছালাম। ইদানিং দেখছি মনটা খালি বউ বউ করে, তাই থাকতে পারিনি। এখন এত প্রশ্ন ছাড়, ঘুমিয়ে পর, পারলে আমার চুলগুলো একটু টেনে দে, মাথাটা ব্যথা করছে। কিন্তু আপনি কিভাবে আসলেন এখানে? দরজা তো আমি খুলিনি। কথাটা বলে সামিরা একবার দরজার দিকে তাকিয়ে আরেক দফা অবাক হয়, কারণ দরজা তো লাগানোই আছে। বিচলিত গলায় আবার প্রশ্ন করল, কিভাবে ভেতরে আসলেন আপনি? আয়েশের সোজা উত্তর, তা এত রাতে বুঝি গেট দিয়ে আসব? তোর মা বাবা আমাকে জুতা পিটুনি দেব বুঝলি? ঠাসকরই বলে বসবে, 3 বছর কিভাবে দূরের রেখেছ, এখন একদিন পারছ না? শুন, আমি এদের কিভাবে বুঝাবো যে তখন আর এখন সময়টা এক না? এখন আমার যথেষ্ট বউ বাচ্চা নিয়ে চিন্তা করতে হবে, নয়তো আমার স্বপ্ন বাচ্চার বাবা হওয়া, নাতি নাতনি দেখার। এগুলো কিছুই দেখতে পারবো না আর দেরি করলে। ওদিকে দেখলি আফরানকে, ওই শালা তো আমার চেয়েও ফার্স্ট দেখছি। দেখতে তো একদম মনে হয় মেয়ে কি জিনিস কিছুই বুঝে না, অথচ বউকে নিয়ে তো বেশ। ছি, কি সব বলে যাচ্ছেন তখন থেকে আপনি? চুপ করবেন? সোজা প্রশ্ন করেছি, সঠিকভাবে উত্তর না দিয়ে বিশ্লেষণ শুরু করেছেন দেখছি। কেন, তোর লজ্জা হচ্ছে নাকি? চুপ করবেন আপনি? আমি কি জিজ্ঞেস করেছি, আপনি কি বলছেন? তোঝড়ো বেলকনির পাশ থেকে একটা উঁচু সিমেন্টের কোটা আছে না, পাইপের মতো আর কি, যেটাকে ইন্টারনেট লাইনের জন্য তার গুলি টানা হয়, ওটা দিয়েই উঠে পড়লাম। স্বামীরা অবাকের শীর্ষ পর্যায়ে চলে গেছে, বলছে কি এই লোক কলা গাছের মতো কুটি ছাড়া আস্ত সোজা পাল বেয়ে উঠে গিয়েছে এই লোকটা? কিভাবে সম্ভব? মনের প্রশ্নটা মুখে নিয়ে বলল, তা কতবার কোমর ভেঙেছেন বলতে পারবেন? আমার তো মনে হচ্ছে না যে একবারেই উঠে আসতে পারবেন। তা অবশ্য ঠিক ধরেছিস, দুবার পরে গিয়ে অলরেডি কোমর না পা জোড়ায় ব্যথা পেয়েছি, তৃতীয়বার সফল আমি। স্বামীরা এবার আয়েশের পায়ের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, সত্য বলছেন? সত্যিই ব্যথা পেয়েছেন? আয়েশও একটু শব্দ করে হেসে সামিরার এক হাত ধরে হেঁচকা টানে নিজের বক্ষে নিয়ে এসে বলল, মজা করলাম। সামিরার কাছে আজ মনে হয় বিস্ময়ের দিন। সব কিছুতেই অবাকের পর অবাক করে দিচ্ছে লোকটা। এই গত 3 বছরের সব কিছুই যেন ধোঁয়াশা ছিল, সবটা ভুলে যাচ্ছে, বর্তমানের প্রতিটা জিনিসে নিজেকে উপভোগ করছে সামিরা। সামিরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়েশও অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলে উঠল, এভাবে তাকানোর কি আছে? দেখ শামু, আমি কিন্তু সত্যিই আর দূরের থাকতে পারবো না। কাল অথবা পরশুর মধ্যেই যেন তোকে বাড়িতে দেখি। আর তুই তোর মা বাবাকে কি করে মানাবি সেটা তুই জানিস। স্বামীরা এবার আয়েশের দিকে থেকে চোখ সরিয়ে নেয় লজ্জায়। বুকের উপর পড়ে থাকা বাম হাতে আয়েশের টি-শার্ট 2 আঙুলে খুঁটতে খুঁটতে মসৃণ আওয়াজে বলল, এভাবে আসতে গেলেন কেন? ফোনে কথা বললেই তো চলত। সামিরার লজ্জা মিশ্রিত আওয়াজ শুনে আয়েশও সামিরার দিকে তাকায়, মুখে মৃদু হাসির ছড়াছড়ি, লজ্জার আভা পুরো মুখে প্রকাশিত, যেটা আয়েশের আরও বেশি ভালো লাগার সৃষ্টি করছে। দেখতে ইচ্ছে হয়েছে তাই চলে আসলাম, এখন তো দেখা শেষ, তুই বললে চলেও যেতে পারি, সমস্যা নেই। শুধু রাতের ঘুমটুকু হারাম হবে এই আর কি। সামিরা কপাল কুঁচকে টি-শার্ট আঁকড়ে ধরে আয়েশের দিকে আবারও তাকায়, দুজোড়া চোখ এক হয়। আয়েশও আবারও দুষ্টু হেসে সামিরাকে ডান হাতে আরও শক্ত করে পেঁচিয়ে ধরে বলল, যাব। সামিরা কি বলবে জানা নেই, তবে এই মুহূর্তে কেন যেতে দিবে? তাহলে এসছে কেন? তাছাড়া যেতে যেতে নিশ্চয়ই একদম ভোর হয়ে যাবে। সকালে আবার অফিস আছে, তাহলে ঘুমোবে কখন? চলে গেলে আসলেন কেন? সামিরার উত্তর শুনে মৃদু হেসে বলল,
তুই বললেও যাচ্ছি না ওকে। বউয়ের সাথে ঘুমোতে এসেছি প্রথমবারের মতো। বলতে গেলে আজ আমাদের বাসর রাত বলতে পারিস, কারণ বিয়ের পর প্রথম একসাথে ঘুমানোর মানে তো বাসর রাত, তাই না? বাট আমি কিন্তু এমন কিছু আজকের জন্য ভাবছি না, শুধু ঘুমাতেই এসেছি। তোর ভয় পাওয়ার। এটুকু বলতেই আরিয়া লজ্জায় আর্স্ট হয়ে পুরো মুখ বুকে লুকোনোর বৃথা চেষ্টা চালিয়ে কামড় বসিয়ে দেয় হঠাৎ করে। আয়েশো আহ শব্দে বলে উঠে। তুই তো দেখছি এখনই লাভ বাইট বসানো শুরু করেছিস। আমার থেকেও ফাস্ট দেখছি। ইচ্ছে করে সামিরাকে বারবার লজ্জায় ফেলছে আয়েশো, কারণ ওই লজ্জা মিশ্রিত চেহারা খানা দেখতে তার ভীষণ ভালো লাগছে। ল্যাম্পের আলোতে যেন আরও প্রখরতম ভালো লাগার সৃষ্টি করতে এই চেহারা। সামিরাকে কথা বলতে না দেখে এবার ভেতরের সবটা দুষ্টুমি ঝেড়ে দিয়ে বলল, ঠিক আছে আর বলবো না। আমার কিন্তু সত্যিই ঘুম পেয়েছে আর মাথা ব্যথা করছে। সামিরা এবার নিজেকে আয়েশের কাছ থেকে ছাড়িয়ে মাথায় হাত রাখতে চায়, কিন্তু আয়েশও বলে উঠল, দরকার নেই, একটু ঘুমাতে পারলেই ঠিক হয়ে যাবে। এভাবেই থাক ওকে। সামিরা কথা বাড়ায় না। আয়ের যে মাথায় ব্যথার অসুস্থতাটা একটু বেশি সেটা তার জানা। রেস্ট নিলে ঠিক হয়ে যাবে হয়তো সত্যিই। তাই এভাবেই থাকল। মিনিট কয়েক পর আয়েশও এক কাত হয়ে সামিরার দিকে ফিরে চট করে কপালে একবার ঠোঁট ছুঁয়ে আবার চোখ বন্ধ করে সামিরাকে একদম নিজের বক্ষের সাথে মিশিয়ে নেয়। সামিরার পুরো চেহারা খানা আয়েশের বুকে। চুলগুলো এলো হয়ে আছে, কিছু চুল আয়েশের ঘাড়েও স্পর্শ করছে। কিছুক্ষণ পর ঘুম চোখে বলল, কিস মি। সামিরার তো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, এমন করে চেপে আছে আয়েশও। এটা কি উনি বুঝতে পারছে না? তার উপর কি সব বলছে? বেশি ভাবিস না, শুধু বলেছি যেভাবে আছিস ওখানেই একবার কিস কর। বেশ, এতটুকুই, আর কিছু বলবো না। সামিরা আয়েশের পিঠ টি-শার্ট খামচে ধরে আছে কখন থেকে। আয়েশের এই কথাটা শুনে আরও শক্ত করল নিজের হাতখানা। ফাস্ট। সামিরা আর কিছু ভাবল না, কারণ তার ঠোঁট এমনিতেও আয়েশের বুক ছুঁয়ে আছে টি-শার্টের উপর। সামিরার অবস্থা বুঝে আয়েশও নিজের গলার কাছ থেকে টি-শার্টটি একটু টেনে নিচে ধরে বক্ষ পাদর্শ উন্মুক্ত করে বলল, হুম। সামিরাও ভাবলেশহীন ঠোঁট ছোঁয়ায়। আয়েশো মৃদু হেসে টি-শার্ট ছেড়ে আবারও জড়িয়ে নেই সামিরাকে। সকাল 10টা কি 10:30টার দিকে শিকদার বাড়ির গেট পেরিয়ে একজন ডেলিভারি বয় মাস্ক পরে উপস্থিত হয়ে কলিং বেল বাজায়। ঠিক 2 থেকে 3 মিনিট পর দরজা খুলে দেয় সামিরা। সামিরা শিকদার নামের কে আছেন বাড়িতে? কেন? আপনি ঠিক কাকে চাচ্ছেন? কেউ কিছু অর্ডার করেছে নাকি? জি না, তবে একজন অল্প বয়স্ক ছেলে এই পার্সেলটি পাঠিয়েছেন, তার নামে, আপনি তাকে ডাকুন। সামিরা কিছুটা অবাক হয়ে একটু ভাবতেই মৃদু হাসে, নিশ্চয়ই উনি কিছু পাঠিয়েছেন। আমি সামিরা। আচ্ছা। লোকটা পার্সেলটা সামিরার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি আসছি। সামিরা কথা না বলে দরজা আটকিয়ে দিয়ে চারদিকে একবার তাকিয়ে মুচকি হেসে উপরে চলে যায়। ভেতরে ছোট একটা বক্স। সামিরা সেটা আস্তে করে খুলতেই দেখতে পায় একদম ছোট একটি কাচের বোতলে কাগজ টুকরো, সাথে পাশে দুটো লাল গোলাপ। সামিরা আবারও লজ্জাবনত হয়। পাশ থেকে ছোট একটা গোলাপ হাতে নিয়ে কাচের বোতল থেকে চিরকুটটা তুলে পড়তে শুরু করে। আমার প্রাণপ্রিয় স্বপ্নচারিণী, এতগুলো দিন মিস করছিলাম খুব তোমায়। কত চেষ্টা করেছি কথা বলতে, কিন্তু সাহস হয়নি, তবে অন্য পুরুষ তোমাকে স্পর্শ করবে এটা মানতে পারছি না। আমি তোমার সাথে মিট করতে চাই, প্লিজ জলদি চলে এসো। অপেক্ষায় রইলাম, জলদি আসবে ওকে। হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। ইতি। তোমার ব্যক্তিগত মানুষ। সবটাই ঠিক ছিল, কিন্তু মাঝের কথাটা সামিরার একটু বিরক্ত লেগেছে। অন্য পুরুষের কথা কেন বলবে? এখন কি সে অবিবাহিত, কিংবা তাদের সম্পর্কের ফাটল সৃষ্টি হবে এমন কিছু কান্ত নেই, তাহলে এটা ব্যবহার কেন করল? আচ্ছা সে যাই হোক, কিন্তু ওনার হোয়াটসঅ্যাপ তো আমার কাছে নেই। কথাটা ভাবতেই পাশে রাখা ফোনে টিং শব্দে একটি মেসেজ আসলো। সামিরা হাতে নিয়ে বুঝল লোকেশন পাঠিয়েছে। কিন্তু এটা কি উনার অন্য নাম্বার?
হবে হয়তো, যেটা সামিরার জানা নেই। কিন্তু মা বাবাকে কি বলে বের হবে সে চিন্তা করছে এই মুহূর্তে। আফরানের অফিসে আফরানের চেম্বারে ছোট একটা 2 ইঞ্চির ক্যামেরা হাতে নিয়ে আয়েশও দাঁড়িয়ে আছে। শক্ত গলায় তখন থেকে আফরানকে প্রশ্ন করে যাচ্ছে। আনসার মি আফরান। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তোর অ্যাসিস্ট্যান্ট তানভীর ওই মাস্ক পরিহিত লোকটির দিকে ইশারা করতেই লোকটা ছোটমার দিকে অ্যাসিড ছুঁড়েছে। এসব তোর কাজ তাই না? আর এই ক্যামেরাটা খুলতেই মেবি ভুলে গিয়েছিস। আমি থানায় গিয়েছিলাম বাট কোনো রেসপন্স পেলাম না, অথচ উপর থেকে দেখা যাচ্ছে তারা কেসটা সামলাচ্ছে, কিন্তু এসব মিথ্যে। তুই সবটা বন্ধ করে দিয়েছিস তাই না? আফরান ডোন্ট কেয়ার ভাব নিয়ে এক হাতে হাতে কলম নিয়ে নিজের কাজে ব্যস্ত। আয়েশও ইচ্ছে করেই আজ দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছে, উত্তর না জানা অবধি যাবে না। আর এটা যদি সত্যি হয় তবে এর শেষ দেখে তবে ছাড়বে। আরিয়ার জীবনটা নিয়ে পেছনে পেছনে এত সব খেলে যাচ্ছে, এত নিকৃষ্ট তার ভাই, এটা ভাবতেই শরীরে কাঁটা দিচ্ছে। আরিয়ার সহজ সরলতার সুযোগ নিচ্ছে তাই না? এটাকে তো তাই বলা যাবে। আয়েশও আবারও বলতে লাগল, দেখ আফরান, আমার আগেই সন্দেহ হয়েছিল তাই চেক দিয়েছি নিজেই, আজ সকালেই এটা পেয়েছি হাতে। ভালোভাবে বলছি বলে ফেল, নয়তো ঠিক হবে না তোর জন্য। আমি আরুকে সবটা বলে দেব আর এই ভিডিওটাও দেখিয়ে দেব, তারপর কি করবি? যার জন্য এত কিছু করণীয় তার সাথে বিচ্ছেদ হলে কেমন হবে বলতো? শেষে কথাগুলো আফরানের কাছে পছন্দ হয়নি, তাই এবার মাথা উঁচিয়ে তাকিয়ে বলল, হয়েছে, নিজের বাজে বকবক করা শেষ হলে আসতে পারিস এখন। আর এটা অফিস শো, বাড়ির কোনো কথা শুনতে চাচ্ছি না এখানে। হাতের ওটা এখানেই রাখো, আর ফোনে অথবা পেনড্রাইভে ভিডিওটা নিয়ে রেখেছিস ওটাও ডিলিট করে ফেল, নয়তো তোর জন্য ভালো হবে না। যা ইচ্ছে করে নিস তুই। বাট আমি নিজের জায়গা আর কথা থেকে নড়ছি না। তোর এই পশুত্ব কিংবা সাইকো টাইপ আচরণ বোধ যতদিন তোকে ঘিরে থাকবে ফ্যামিলি কিংবা আরও কারো জন্যই শুভনীয় না। এখনো সময় আছে, নিজেকে পাল্টে ফেল। আরও যদি এর কিছুটা জানতে পারে তোর কি মনে হয় রিলেশন রাখতে চাইবে? ওর মায়ের এই অবস্থা তুই করেছিস এখন তো আমি শিওর। তুই একবার ভাব তো, আরও এটা জানার পর কত বড় ধাক্কা খাবে, তোর কোনো আইডিয়া আছে? সো হোয়াট? আর কিসের রিলেশনের কথা বলছিস? আমি কি ওর চাওয়া না চাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করেছি তোকে? যদি ভালোভাবে থাকে তাহলে থাকবে, কিছুর কমতি থাকবে না, আর যদি না থাকতে চায় ভালোভাবে। এটুকু বলেই আফরান বাঁকা হাসি টানে ঠোঁটের কোণে। হাতের কলমটা টেবিলে চেপে ধরে শক্ত করে, যার দরুন কলমের নিব ভেঙে যায়। একটু থেমে আবার বলল, কিভাবে রাখতে হবে সেটাও জানা আছে? মানে নিজের কাজকর্মগুলো নিয়ে আফসোস হয় না তোর? এটাকে যদি ক্রেজি বলে চালিয়ে দিস আমার কিছু করার নেই তাই না? বাট আমি যেভাবে চাইব সেভাবেই সবটা চলবে। কথাগুলো আফরান তার রাগের সময়ের অভ্যাস মতো চাপা গলায় বলল। কথার আওয়াজ শুনে আয়েশের বুঝতে বাকি নেই আফরানের উন্মাদনা ক্রমশই বেড়ে চলছে, নয়তো আওয়াজ এমন চেঞ্জ হয়ে যেত না। একবার শুকনো ঢুক গিলে বলল, তার মানে তুই নিজের কথায় দৃঢ়? বাট লাস্ট বলে দেই, তোর নিজের কারণে আরিয়ার কিছু হয়ে গেলে তখন নিজেকে ক্ষমা করতে পারবি? আফরানের চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে, জল চিকচিক করলে অথচ গড়িয়ে পড়ছে না। আয়েশও অবস্থা বুঝে আর কথা বাড়ানোর সাহস পেল না, হাত থেকে ক্যামেরাটা আফরানের সামনে রেখে চুপচাপ বেরিয়ে গেল। আফরানকে খুব মিস করছিল বলেই জাফরকে বলে ড্রাইভারকে নিয়ে বেরিয়ে গিয়েছিল আরিয়া কিছুক্ষণ আগে। বুক ভরা খুশি নিয়ে দৌড়ে ভেতরে গিয়েছিল। এমনকি ড্রাইভারকেও বলেছিল চলে যেতে, সে ঘন্টা খানিক সময় এখানেই থাকবে। কিন্তু আপাতত এখনও আরিয়াকে আফরানের অফিসের তেমন কেউ চিনে না, মাস্ক পরা কিংবা মাস্ক ছাড়া। তানভীরের সাথে আরও 2-1 জন জেনেছে, শুধু যে আফরান বিবাহিত সেটাও তানভীর ছাড়া কেউ দেখেনি আরিয়াকে। তাই দারোয়ান প্রথমে না চিনে আটকায়, আরিয়া বারবার বলার পরেও বিশ্বাস করেনি, কারণ হাজারো মেয়ে আফরানকে নিজের হাজবেন্ড বলেই পরিচয় দেয়। ফেসবুক, ইনস্টাতে শত, এর উপরে আইডি নাম আছে আদৃত আফরান চৌধুরীর বউ নামের।
প্রোফাইলে নিউজ থেকে স্ক্রিনশট মারা পিক আপলোড দেওয়া। কারণ আফরানের আদৌ কোনো স্বাভাবিক ছবি নেই। আর সে তো ফেসবুক ইনস্টা এর ধারে কাছেও নেই। স্বাভাবিক ছবি পাবেই বা কোথায়? আরিয়াও বাড়াবাড়ি না করে তানভীরকে কল দিতেই মিনিটও লাগেনি এখানে আসতে। এসে দারোয়ানকে ধমকিয়ে বলল নেক্সট টাইম যেন এমন না হয়। আরিয়া ভেতরে যেতেই স্নেহাকে দেখে নাকি সিটকিয়ে বলল, এই মেয়েটাকে এখনো এখানে রেখে দেওয়ার মানে কি? একে কিসের প্রয়োজন এত? তানভীর কিভাবে এখন বলবে যে 4 বছর আগে স্নেহার বাবার তেরামি করার কারণে তাকে উপরে পাঠিয়ে দিয়ে খান ইন্ডাস্ট্রি নিজের নামে করে নিয়েছে? এই মেয়ের কি এখন কেউ আছে নাকি? তাই তো দয়া করে এখানে ফেলে রেখেছে। তানভীরকে ভাবনার জগতে ভেসে যেতে দেখে বলল, কি হলো উত্তর দিন। আমার তো একে দেখতেই গা জ্বালা শুরু হয়। এটাকে বের করে দিতে বলবেন ঠিক আছে। তানভীর মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তা আপনাকে কল দেওয়ার সাথে সাথেই এসে গেলেন, এখানেই ছিলেন বুঝি? হ্যাঁ, এখানেই ছিলাম, আসলে আয়েশো স্যার এসেছেন, আমাকে বাহিরে পাঠিয়ে দিল। তাই এদিকটায় একটু দেখছিলাম। আরিয়া মাস্কটা খুলতে খুলতে বলল, আমি এসেছি এটা এখন কল দিয়ে জানাবেন না ওকে? কিন্তু কেউ স্যারের কাছে যাওয়ার হলে আগে স্যারকে না জানালে রেগে আমি আর সবাই কিন্তু এক না, এটা ভুলে যাচ্ছেন আপনি? আরিয়ার কঠোর গলায় বাণীটি শুনে তানভীর স্তব্ধ হয়। আপনি যদি বলে দেন তবে কিন্তু আপনার চাকরি ফিনিশ করে দিব বুঝলেন? তানভীর এবার একটু আশ্চর্য হয়ে আরিয়ার দিকে তাকায়। ঠিক আছে ম্যাম, বলবো না। আরিয়া এবার খিলখিলিয়ে হেসে দ্রুত পায়ে উপরে হাঁটা ধরে। এদিকে সবাই এতক্ষণ তানভীর আর আরিয়ার কথাগুলো শুনছিল। তারা হালকা গুজব হলেও শুনেছে স্যার বিয়ে করেছে, তবে কি এই সেই সুন্দরী রূপবতী তরুণী? প্রকাশ না করে নিজেদের মনের মধ্যেই প্রশ্নটা বিদ্ধ রাখে। এদিকে সবাই এতক্ষণ তানভীর আর আরিয়ার কথাগুলো শুনছিল। তারা হালকা গুজব হলেও শুনেছে স্যার বিয়ে করেছে, তবে কি এই সেই সুন্দরী রূপবতী তরুণী? প্রকাশ না করে নিজেদের মনের মধ্যেই প্রশ্নটা বিদ্ধ রাখে। মিনিট 10 পর আরিয়াকে আকস্মিক অন্যমনস্ক হয়ে উপর থেকে নামতে থেকে তানভীর এগিয়ে গিয়ে বলল, কিছু হয়েছে? স্যার বিজি আছেন খুব? নাকি কথা শেষ? আরিয়া কোনো উত্তর করল না। আখি পল্লব লাল হয়ে আছে আরিয়ার। তানভীরের দিকে তাকালো না একটি বার, সোজা নেমে নিজের মতোই হাঁটতে লাগল। তানভীর একবার সন্দেহ দৃষ্টি যে উপরের দিকে তাকিয়ে আবারও আরিয়ার পেছনে এসে কোমল গলায় জিজ্ঞাসা করল, ম্যাম, কিছু হয়েছে? ভেতরে যাননি? স্যার কিছু বলেছে? আরিয়া একবার মাথা ঘুরিয়ে তানভীরের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে দুদিকে মাথা দুলিয়ে আবার সামনে ফিরে চোখ জোড়া মুছে নিয়ে এবার দ্রুত পায়ে অফিস থেকে বের হয়ে গেল। তানভীর কি বিষয়টা হয়েছে বুঝার চেষ্টা করল, কিন্তু মাথায় ঢুকল না। তবে আরিয়াকে দেখেই বুঝা যাচ্ছে ভেতরটা চৌচির হয়ে আছে। মিনিট দুয়েক পর হঠাৎ মাথায় আসে কিভাবে যাবে ভাবি। গাড়ি তো পাঠিয়ে দিয়েছে মনে হয়, তখন তো দেখেনি। কথাটা ভাবতেই নিজের কপালের ভবিষ্যতের কল্পনা মুহূর্তেই মস্তিষ্ক জানান দেয়। আফরান স্যার জানতে পারলে কি হবে? কথাটা ভাবতেই কলিজা শুকিয়ে যায়। দৌড়ে আবার বাহিরে যায়। চারদিকে চোখ বুলায়, কিন্তু আশেপাশে আরিয়ার দেখা মিলল না। এদিকে ওদিকে কয়েকবার রাউন্ড করা হয়ে গেছে তানভীরের, কিন্তু কোথাও নেই। এবার সত্যিই জান নিয়ে ভয়ে খেলা শুরু হয় তানভীরের ভেতরে, তাই আর সময় না নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। রেস্টুরেন্টের ঠিক সামনে বরাবর ছোট পার্স হাতে দাঁড়িয়ে আছে অল্পবয়সী তরুণী। পরনে গর্জিয়াস ফুল হাতা রেশ কালারের জামা। চোখে মুখে লজ্জার ছাপ স্পষ্ট। কিন্তু এই রোদে মেকআপ মনে হয় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। কপালে বিন্দু ঘাম জমে আছে। ছোট পার্সটি ঠিক কপাল বরাবর উঠিয়ে চারদিকে একবার চোখ বুলায়। এখনো আসছে না কেন? কত কষ্ট করে ম্যানেজ করে এসেছে মাকে প্রেমার সাথে দেখা করবে বলে। যদিও সত্যটা বললেও হতো, কিন্তু আয়েশোকে লজ্জায় ফেলতে মন মানেনি, তাই মিথ্যেটা বলতে হয়েছে সামিরার। কয়েকবার কল করবে ভেবেও লজ্জার কারণে কল দেওয়ার সাহস হয়নি। একটু লেট হচ্ছে, হয়তো কাজে আটকে গিয়েছে তাই অপেক্ষা করতে লাগলো কোনো অভিযোগ না দিয়ে।
মিনিট কয়েক পরে কেউ কানের কাছে বলে উঠল, হাই সুইটি, কেমন আছো? সামিরাকে পেয়ে উঠে দুপা সামনে চলে গিয়ে পেছনে ঘুরে তাকায়। কলিজাটা এখনো হঠাৎ ভয়ের কারণে কাঁপছে। এমন রাস্তায় অজানা অচেনা কণ্ঠ কানের কাছে শুনতে পেলে কোন মেয়ে ভয় পাবে না? কিন্তু সেদিকে তাকিয়ে লোকটাকে আর অচেনা মনে হল না। পরিচিত চেহারা। বিয়ের পর আরও কয়েক মাস আগেও দেখেছিল তাকে ভার্সিটির সামনে। হ্যাঁ, সামনে দাঁড়িয়ে আছে আবির নামক ছেলেটি, যার সাথে সামিরার বিয়ে হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে এসে বিয়ে বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে যেতে হয়েছিল বিয়ে শেষ না করেই। আপনি এখানে? লোকটা বাঁকা হেসে সোজা হয়ে দাঁড়িয়ে সামিরার কাছে আস্তে আস্তে বলল, অবাক হচ্ছ যে বেবি? চিনতে অসুবিধা হয়নি তো? কিন্তু আপনি এখানে আমাকে দেখলেন কিভাবে? বেবি, তুমি সব ভুলে গিয়ে নিজেকে তার মাঝে খুঁজে বেড়াতে পারো, বাট আমি কখনো তোমাকে ভুলার নয়, জানো তো। সেদিনের অপমানটা এখনো গায়ে জ্বালা দিচ্ছে, তবুও সব মানিয়ে নিয়ে ভেবেছিলাম তোমার আর ওই আয়েশো বেটার ডিভোর্স হলেই তোমার বাবাকে ফোর্স করলো, বাট এখন দেখছি সব ঘুরে গেল। তাই ভাবলাম। এটুকু বলে আবির দুদিকে মাথা ঘুরিয়ে আবারও ঠোঁট বাঁকায়। এক হাতে শার্টের ভেতরে ঠিক কোমরের কাছে নিজের হাত নেয়, এই বুঝি কোনো অস্ত্র বের করবে। সামিরা বার কয়েক ঢুকে গিলে প্রশ্ন করল, কি করছেন? সত্যি করে বলুন, কি করবেন আপনি? আর আপনি এত সব কিভাবে জানেন? আমাদের সম্পর্ক কেমন হচ্ছে, কেমন হবে? আবির কোনো উত্তর না দিয়ে ঠিক প্যান্টের ভেতর গুজে থাকা কিছু একটা বের করতে যায়, কিন্তু সে সময় হয়ে উঠতে পারেনি তার আগেই হাতের ফোনটিতেই রিং বেজে ওঠে। বিরক্ত নিয়ে নাম্বারটা একবার দেখে নিয়ে আতঙ্কিত গলায় বলতে লাগল, হ্যাঁ স্যার, বলুন না। ওপাশ থেকে কি বলল সামিরার বুঝার সাধ্য হল না। আবির আবার বলল, কিন্তু স্যার আমি তো এখন। এটুকু বলতেই কল কেটে যায়। রাগে ফুঁসছে আবির ভীষণভাবে। সামিরাকে উদ্দেশ্য করে বলল, আজ না হয় বেঁচে গেলে আবার ঠিক তোমাকে আমার কাছেই আসতে হবে, শুধু অপেক্ষা করো একটু। কথাটা বলে আবির সামিরাকে এখানে ফেলেই খুব দ্রুত সামনের দিকে হাঁটতে থাকে, কিছুটা দৌড়ে চলে যায়। সামিরা ভয়ে কাঁপছে এখনো। কি করবে তার জানা নেই। বুঝে গেছে এই লোকটাই তাকে ছলনা করে এখানে নিয়ে এসেছে। কিন্তু এমন পাগলামি কেন করছে লোকটা? কি করতে চায়? আচ্ছা, তাকে জোর করে তোলে নিয়ে যেতে আসেনি তো আবার? নাকি কিডন্যাপ? কথাটা ভাবতেই মুহূর্তে যেন মাথার ভেতরে ভো ভো শুরু করে দেয়। আরিয়া একমনে চোখের জল ফেলে অস্বাভাবিকভাবে পাকা রাস্তার পাশ দিয়ে হেঁটে চলছে। আজ সত্যিই নিজেকে কন্ট্রোললেস মনে হচ্ছে, সব সময় তো ওই নির্মম নির্দয় লাকটাকেই কন্ট্রোললেস ভেবে এসেছে। আমি তো খুব ভালো করেই জানতাম যে লোকটা কন্ট্রোললেস হয়ে গেলে সাইকো আচরণ করে, সেটা জানার পরেও বেক করাটা ছিল আমার জন্য বোকামি। কেন তার মুখোশের আড়ালের হালকা ভালো ব্যবহারটুকু দেখে নিজেকে সংযত করতে পারিনি? আজ মায়ের এই অবস্থার জন্য কে দায়ী? উনি? উহু, আমি নিজেই। না উনার জীবনে দ্বিতীয়বারের জন্য আসতাম, আর না বিয়ের ব্যাপারে বাড়াবাড়ি করতাম, আর না এত পাষণ্ডময় খেলায় মেতে উঠতেন। বুক চিরে যাচ্ছে। স্রোতের মতো ঢেউ খেলে উথাল পাতাল করে যাচ্ছে ভেতরটায়। কেমন যেন মনে হচ্ছে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে হৃদয়টা। হাত পা অবশ হয়ে আছে। এক্ষুনি বোধহয় সেন্সলেস হয়ে পড়বে। আরিয়া ঠিক যতবার মাথায় আসছে মায়ের সেদিনের ফ্লোরে পড়ে ছটফট করা দৃশ্যটি, ততবার পাশাপাশি ওই লোকটার প্রতিটা থ্রেড-যুক্ত কথা কর্ণে ভেসে আসছে। প্রতিটা কথা এখন সত্য মনে হচ্ছে। চারদিকে প্রতিটা মানুষের ভালো চেহারার আড়ালে পশুত্বতা লুকিয়ে আছে এখন মনে হচ্ছে। যাকে একটুখানি ভালো মনে করে সেই যেন অন্য রূপে ধরা দেয়। চোখের জল বুক ভাসিয়ে দিচ্ছে আরিয়ার। তখন উপরে গিয়ে আফরানের রুমের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করার আগ মুহূর্তে আয়েশের কথাটা কর্নেল হতেই আরিয়ার ভেতরটা কেঁপে ওঠে। ভেতরে ঢুকার আর সাহস পায় না। পা দুটো থেমে যায়। শুধুমাত্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সবটা শুনে যাচ্ছিল। কিন্তু এতটাও ধৈর্য হয়নি, তাই যেটুকু শুনেছে সেটুকু শুনেই জায়গা ছাড়ে।
সবটা যেন গুলিয়ে যাচ্ছিল মন প্রাণ জুড়ে। যাকে সমুন্নত করেছে তার নামটা মনে হলেই নাকি আজ তীব্র ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে। অথচ সেই মানুষটাকে ঠিক সকাল অবধি পাগলের মতো ভালোবেসে গিয়েছিল। আচ্ছা, উনি কি পারতেন না অন্তত আমার জন্য নিজেকে সব কিছুতেই মানিয়ে নিতে? উনি কি সরল মনে আমাকে নিয়ে স্বাভাবিকভাবে চলতে পারতেন না? আমি কি কোথাও হারিয়ে যাচ্ছিলাম? উনাকে ছেড়ে চলে যাচ্ছিলাম? না তো। তাহলে তাহলে এমন আচরণ কেন করেন? এটাকে ভালোবাসা কিভাবে বলে? এটা তো ওই লোকটার অভিশপ্ত চরিত্রের পূর্ব প্রমাণ মনে হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে আরিয়া উন্মাদ প্রায় এমন অবস্থায় হাঁটছে। কোথায় আছে হয়তো নিজেও জানে না। মুহূর্তেই মাথায় আরেকটি ভাবনা এসে মস্তিষ্ক জানান দেয়। আচ্ছা, আমি যদি না থাকি তখন তো কাউকে আমার জন্য এত সব সহ্য করতে হবে না, তাই না? কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হালকা বেপরোয়া হাসির জমা হয়। একবার চারদিকটায় তাকিয়ে নেয়। রাস্তার পাশ চারদিকে মানুষ তার নিজের মতো চলে যাচ্ছে আসছে। পাকা রোডে বড় বড় গাড়িগুলো তার নিজ গতিতে চলছে। হ্যাঁ, আজ এখানেই জীবনটা ত্যাগ করবে সে, এটা ভেবেই দুকদম এগিয়ে সাইড রাস্তা থেকে নিচে নামতেই আরেক ভাবনা মাথায় ঘেরাও করে। কিছুটা ভয় এসে বুকে বিঁধে। আচ্ছা, এটা কি এতই সহজ হবে? আমি না থাকলে উনি শান্ত হয়ে যাবে, নাকি এর চেয়েও উগ্র পরিস্থিতির সৃষ্টি করবেন? কথাটা ভাবতেই পা জোড়া আবার পেছনে নিয়ে আগের জায়গায় উঠে দাঁড়ায়। কি করবে তার জানা নেই, তবে আর না ওই পাগল লোকটার সাথে থাকবে না সে, আর না তার মা বাবাকে এসবে জোড়াবে। কিন্তু উনি কি আমায় ছাড়া থাকতে পারবেন? আমাকে নিয়েই তো উনার এই পাগলামি সব, তাই না? পারবে না তো সহ্য করতে। উনার কষ্ট হবে খুব। উনাকে বুঝার মতো তো কেউ নেই। উনার সবটুকু জুড়ে যে শুধু একটি নামই বিরাজমান। আরিয়া এই মুহূর্তে দুটানার মাঝে আছে, কি করবে মাথায় কিছুই যেন ঢুকছে না। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে, সবকিছু জমে গিয়েছে। যদি থাকতে হয় এমন জেনেই লোকটার সাথেই থাকতে হবে, নয়তো অন্য অপশন বেছে নেওয়ার কোনো সুযোগ আছে নাকি? কারো না কারো ক্ষতিগ্রস্ত রক্তাক্ত আজ না হয় কাল, নয়তো সারা জীবন চলতেই থাকবে। কিন্তু এটা সহ্য করার ক্ষমতা যে তার নেই। এসব ভাবার মাঝেই আচমকা কেউ পাশ থেকে শক্ত হাতে আরিয়াকে সজোরে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ির রাস্তায় ফেলে দেয়। আরিয়া বুঝেও উঠতে পারেনি কিছু, তবে সঙ্গে সঙ্গে সেই মানুষটির হাতখানা ধরে নিজেকে বাঁচাতে চেয়েছে, যেই মানুষটি তাকে এই মুহূর্তে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে ফেলে দিয়েছে। চেঁচিয়ে উঠা মতো যেন পরিস্থিতি ছিল না। শুধু নিজেকে অচেতন মনে করে, কি হয়েছে বুঝার চেষ্টা চালাতে চায়, যেটার সময়টাও পায়নি তার আগেই সাদা রঙের একটি হাইএক্স কার তার উপর চালিয়ে কোথায় মুহূর্তে হারিয়ে গেল। আকস্মিক বিষয়টা আশপাশের কেউ যেন খেয়ালই করেনি। পেছনের সবগুলো গাড়ি এই মুহূর্তে ব্রেক চেপে আছে। আশপাশে লোকজন দেখা মাত্রই দৌড়ে গিয়েছে সেখানে, যেখানে পড়ে আছে একটি অল্পবয়সী তরুণী রক্তাক্ত অবস্থায়। পুরো শরীরে লাল রক্তে রঞ্জিত। হলুদ ফর্সা চেহারাটায় এই রক্তগুলো সত্যিই বেমানান হয়ে আছে। শুধু স্পষ্টভাবে দেখা যাচ্ছে ঘন কালো চোখের পাপড়িগুলো নিভু নিভু অবস্থায়। বাম হাতটি এখনো বাড়িয়ে আছে, মনে হচ্ছে কারো হাত ধরে বাঁচার ইচ্ছে এখনো তার মধ্যে আছে। চারদিকে লোকজনের শোরগোল ভেসে আসছে। কজন মহিলার আফসোসের বাণী ধ্বনিত হচ্ছে। আয় আল্লাহ, এটা কি হয়ে গেল? এইটুকু মেয়েটা এভাবে নিজের জীবনটা দিয়ে দিল। বর্তমানে পরিবারগুলো সত্যি অনৈতিক হয়ে পড়ে চাপ সৃষ্টি করে সন্তানদের উপর, কিন্তু তাই বলে নিজের সন্তানটা কোথায় যাচ্ছে না যাচ্ছে এসব খেয়ালও করবে না। এত ভিতরের মাঝে তানভীর দূর থেকে দৌড়ে কোনো রকম আরিয়ার পাশে উপুর হয়ে বসে। তানভীর একটু আগের ঘটনা সবটাই খেয়াল করেছে। আরিয়াকে কিছুক্ষণ আগেই গাড়ি থেকে দেখতে পেয়ে এভাবে উদাসীন হয়ে হাঁটতে দেখে গাড়ি নিয়ে এদিকেই আসছিল, কিন্তু হঠাৎ পাশ থেকে ওই আবির নামের ছেলেটা এমন একটা কাজ করে বসবে সেটা তো জানা ছিল না। স্যার তো বলেছিল সামিরা ম্যাম কিংবা আয়েশো স্যারের সাথে এর সমস্যা। আর কার্তিক এর সাথে স্যারের শত্রু, তা তবে ওই গাড়িতে নিশ্চিত ওই কার্তিক ছিল। আবির এই কার্তিকের সাথে কখন হাত মিলালো?
সেটা তো স্যার বলেনি। তানভীরের 1 মিনিটও লাগেনি এর হিসেব মিলাতে। কিন্তু অ্যাক্সিডেন্টটা হতেই সব জায়গায় জেনে পড়ে যায়, তাই গাড়ি ওখানে রেখেই চলে আসে। আরিয়া তানভীরের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু মুখ থেকে একটা শব্দও বের হচ্ছে না। পাশ থেকে একজন বলল, আপনার কিছু হয় নাকি? বোন হয়? এভাবে কিভাবে আপনারা একা ছেড়ে দিতে পারেন? কি করেছেন আপনারা যে মেয়েটা নিজেই আত্মহত্যার পথ বেছে নিল? তানভীর কথা বাড়ায় না, হাতের ফোনটা নিয়ে প্রথমেই অ্যাম্বুলেন্স ফোন দিল, তারপর আফরানকে কল দিয়ে কি বলবে তার এইটুকু জানা নেই, তবে খুব বিচলিত গলায় বলল, শস্যার ভোভাবি। এটুকু বলে আরো কয়েকবার শ্বাস ফেলে আবারও বলল, স্যার আমি কফি হাউজের পেছনে মেইন রোডে আছি। প্লিজ আপনি। ওপাশ থেকে আওয়াজ আসতেই তানভীর কেঁপে উঠে। আফরানের কাছে এই খবর আরো আগেই চলে গিয়েছে কিভাবে সম্ভব? মিনিট 5 হবে হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে। তানভীর কিছু বলবে তার আগেই কল কেটে গিয়েছে। আর সময় নিল না তানভীর। অ্যাম্বুলেন্স আসতে অনেক সময় আর আফরান আসতে কমপক্ষে আরো 10 থেকে 15 মিনিট তো লাগবেই। তাই আর না ভেবেই আরিয়াকে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে নিজের গাড়িতে বসায়। ততক্ষণে আরিয়া যোগজ্ঞান হারিয়েছে। তানভীরের সাদা কোটখানা লাল রক্তে মিশ্রিত হয়ে আটখানা হয়ে আছে। আজ সত্যিই তানভীরের নিজের কাছেই খারাপ লাগছে ভিন্ন রকম। সেখানে স্যার কিভাবে সহ্য করবে? কি হতে চলেছে আগামীতে? তানভীর পাশ থেকে বারবার আরিয়ার চেহারায় তাকাচ্ছে, শ্বাস পড়ছে কিনা বারবার চেক করে যাচ্ছে। এইটুকু শরীর থেকে এত রক্তপাত হয়ে যাচ্ছে, বাঁচবে তো? তানভীরের মনে এই প্রশ্নটা বারবার দোলা দিয়ে যাচ্ছে। হসপিটালে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে ভর্তি আছে আরিয়া। অবশ্য অ্যাক্সিডেন্ট কেস বলে ডক্টর প্রথমে ভর্তি করাতে চায়নি, কিন্তু তানভীর নিজের পরিচয়টা ক্লিয়ার করে দেওয়াতে ডক্টর ভয় বাধ্য হয়েছে নিতে। আফরানকে হসপিটালের নামটা বলার জন্য কল দেয় বারকয়েক, কিন্তু আফরান কলটাও ধরেনি, তাই ভেবেছে হয়তো স্যারের জানা হয়ে গেছে এতক্ষণে। ফর্ম পূরণ করে ঠিক ভাইয়ের জায়গাতে নিজের সাইনটা বসায় তানভীর। আজ মনে হচ্ছে যেন সত্যিই আরিয়ার ভাই সে। সবটা দায়িত্ব তার উপর। আরিয়াকে বাঁচাতে হবেই, নয়তো এই সিগনেচারটুকু বৃথা যাবে। তানভীর বাহিরে দাঁড়িয়েই অপেক্ষা করছিল, হঠাৎ মনে হলো একবার বাড়িতে জানানো উচিত সবাইকে, তাই আয়েশের নাম্বারটায় ফোন করলো, কিন্তু রিং হয়েই গেল, রিসিভ করলো না। হয়তো বিজি আছে, তাই জাফর সাহেবের নাম্বারে কল দিল, সেটাও রিং হলো ঠিক, কিন্তু রিসিভ হলো না। বার কয়েক রিং হওয়ার পরেও কেউ কল ধরল না। ভেতরে এখন আবার আরেক রকম খটকা কাজ করল, কার্তিক আবার বাড়ি অবধি চলে যায়নি তো? ওহ শিট! কথাটা ভাবতেই কাউকে কল দিয়ে বলল জলদি চৌধুরী বাড়িতে গিয়ে একবার দেখতে সব ঠিক আছে কিনা। পুরো হাত পায়ে রক্তে ছুপ হয়ে আছে। মাথার ছোট চুলগুলো এলো দেশে পরিণত হয়েছে এতক্ষণ। একটু ক্লান্ত হয়ে সোফার উপর পায়ের উপর পা তুলে বসল আফরান। সামনেই ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত 6টা লাশ ফ্লোরে পড়ে আছে। জায়গাটা আর কোথাও না, চৌধুরী বাড়ির হলরুমে। কার্তিক তার ছেলে পুলে পাঠিয়েছিল পুরো ফ্যামিলিটা যেন রক্তে বিভোর করে দিয়ে রক্ত সহ ছবিগুলো তার কাছে পাঠায়। আফরানকে আরিয়ার খবরটা কার্তিকই দিয়েছিল। খবর পাওয়া মাত্রই সে মুহূর্তে হন্তদন্ত হয়ে বের হয়ে গিয়েছিল, কিন্তু তানভীরের কল পাওয়ার পরই আফরানের বিচক্ষণ বুদ্ধি মাথায় ছেকে বলল, কার্তিক আরিয়ার কথা নিজে জানিয়েছে, এর মানেটা ঠিক উল্টো হবে। যেন সে হসপিটালে যায় আর ওদিকে বাড়িতে নিশ্চিত ঢুকে পড়বে। আফরান তো একটু আগেই সিদ্ধান্ত নিয়েছিল আজ কালকের মধ্যে ওই কার্তিকের দেশে আসার স্বাদ মিটিয়ে দেবে, কিন্তু এই কার্তিক তো আগেই নিজের প্লেন সাকসেস চাচ্ছে। কথাটা ভাবতেই গাড়ির সিটে এক হাতে বাড়ি মেটে গাড়ি ঘুরায় নিজের বাড়ির দিকে। তানভীর যে এদিকটা বুঝে নিবে সেটা তা জানা আছে। যেমন ভাবা তেমন কাজ, গাড়ি ফুল স্পিডে বাড়িয়ে বাড়িতে আধ ঘন্টার মাঝেই পৌঁছে যায়। গিয়ে মনে হয় সামান্য হলেও সময় দেরি করে ফেলেছে। জাফর সাহেবের আয়েশও এমনকি খলিল সহ বাড়ির প্রত্যেকটা সার্ভেন্টকেও আটকিয়ে রেখেছে। একজন সার্ভেন্ট সহ গেইটের দারোয়ানকে প্রাণে মেরে দিয়েছে। হয়তো আর একটু দেরি করলেই এর চেয়ে বেশি কিছু হয়ে যেত। চুপচাপ এসে কথা না বলেই নিজের পকেট থেকে ছোট ছুরিটা নিয়ে আস্তে করে এগিয়ে গিয়ে জাফর সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, শরীর থেকে হাত সরা। কথা থেকে এসে পড়লি। ওই দিকে তো তোর প্রেয়সীর অবস্থা প্রায় শেষ। এতক্ষণে নিশ্চিত প্রাণটা উপরে চলে গেছে, তা আমরা তো জানতাম, ফ্যামিলি থেকেও তোর ওটার দুর্বলতা বেশি।
নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর? আর একটা শব্দ বেরোতে দিল মুখ থেকে, সোজা হাতের ছুরিটা দিয়ে লোকটার গলায় আঁক টানে। মুহূর্তে কণ্ঠনালী কেটে গিয়ে রক্ত বয়ে যায় নিচে। নিঃশ্বাসটা যেতেও যেন মিনিট সময় নিল না, হেলে পড়ে নিচে। জাফর সাহেব সব সময়ের মতোই শান্ত স্বভাবের, তবে কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যেন জীবনটা হারিয়ে ফেলবে, তাই বেশ ভয় পেয়েছিল। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে লোকগুলোর হাতে মৃত্যু হওয়াই ভালো ছিল, এমন সন্তানের বাবা পরিচয় দেওয়ার চেয়ে না থাকাই ভালো হয়তো। শরীর থরথর করে কাঁপছে সবার, মৃত্যুর ভয় নয়, আফরানের নিজ হাতে লোকগুলোকে কিভাবে একের পর এক মেরে যাচ্ছে সেটাও এখানের সবাই চোখ খুলে দেখে যাচ্ছে। সবাই জানে আফরান এসবে অভ্যস্ত, কিন্তু সেটা যে এভাবে কোনো দ্বিধা ছাড়াই এভাবে মানুষ মারতে পারে জানা ছিল না। 6টা খুন করে প্রায় ক্লান্ত হয়ে সোফায় বসে। নিজের হাতেও আঘাত লেগেছে। কার্তিকের পাঠানো আর একটা লোকও বেঁচে নেই। আয়েশো দৌড়ে এগিয়ে এসে প্রথমে আফরানের কেটে যাওয়া হাতটায় ছুঁতে চায়, কিন্তু আফরান হাত সরিয়ে নিয়ে দাঁড়িয়ে যায়। তার এখন কিছুতেই রেস্ট নেওয়ার সময় নয়, তাই আবারও বাড়ি থেকে বের হয়ে যেতে নেয়, পেছনে থেকে জাফর সাহেবের কথায় দাঁড়িয়ে যায়। দেখলে তো, হয়েছে। আর কত? আজ আমাদের অবস্থার জন্য দায়ী কে? কার সাথে শত্রুতা এদের? আমাদের কারো তো এমন কোনো পার্সোনাল শত্রু নেই। এসব তোমার বিরোধী লোক, তাই না? আর তখন ছেলেটা কি বলল? আরিয়া মামনির কি হয়েছে সত্যি করে বলো তো? মেরে দিয়েছে। কিন্তু ও তো তোমার কাছে গিয়েছিল সকালে, তাই না? আফরান একটু অবাক হয়ে ঘুরে তাকায়। জাফর সাহেব তার কথা চালিয়ে গেল। মেয়েটা কতটা শখ করে তোমার কাছে গিয়েছিল সেই কথায় তুমি এক ফিরলে কেন? অবশ্যই তাকে কিছু করেছে এরা, তখন তো এটাই বলল, তাই না? এই সব কিছুর জন্য কে দায়ী? আর কত হাত চালাবে? কতজনকে এমন কে থামাবে? যতদিন এগুবে জীবনের সমস্যাটা বাড়তেই থাকবে, তুমি কি ততদিন অবধি মানুষগুলো এভাবে খুন করতে থাকবে? মেয়েটার জানটুকু কতদিন রক্ষা করতে পারবে? তোমার জন্যই তো বারবার কাল হয়ে আসছে তার জীবনটা, এইটুকু বুঝতে তোমার এত সময় কেন লাগছে? এবার অন্তত ছাড়ো এসব। আজ যদি আমার মামনির সত্যি কিছু হয়ে যায় তবে নিজেকে বাদ দিলাম, তোমার অবস্থাটা আমি কল্পনা করছি আফরান। আমার জন্য নয়, তোমার জন্য হলেও এসব ছাড়তে পারো না। মেয়েটাকে একটু শান্তি যে বাঁচতে দেবে না। দয়া করে একটু তো বুঝো আফরান। আফরান মুখ ফিরিয়ে নিয়ে যেতে যেতে বলল, আজকের পর ভেবে দেখবো, বাট আজকের জন্য। এটুকু বলে থেমে যায় আফরান। তানভীরের পাঠানো লোকটা এসে বাড়ি ভর্তি খুন দেখে বুঝতে সময় নিল না কা হয়েছে এখানে, তাই আরো কয়েকজন ডেকে নিয়ে লাশগুলো সরিয়ে বাড়ি পরিষ্কার করে দিয়েছে। আরিয়ার খবরটাও জানিয়েছে। খবর জানা মাত্র কেউ 1 মিনিটও দেরি করল না, জলদি করে গাড়ি নিয়ে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্য। এত পরিমাণ রক্ত শরীর থেকে বের হয়ে গিয়েছে যে 23 বেগ রক্ত এখনো অবধি লেগেছে। স্বামীরা প্রেমা সহ এখানে উপস্থিত হয়েছে সবার সাথে। বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করে যাচ্ছে। ডক্টর কতবার বের হচ্ছে ততবার নানা প্রশ্ন করছে এক একজন। কিন্তু সবচেয়ে আশ্চর্য করছে যে বিষয়টা, সেটা হলো আফরান এখনো একটি বারের জন্যও কল দেয়নি হসপিটালে আসা তো দূরের কথা। আমাদের সমাজে এমন কিছু লোক থাকে যারা সবার চেয়ে ভিন্ন। আসলে এদেরকে মানুষের কাতারে দাঁড় করাতেও অনেকটা ভাবতে হয়। মুসলিম কিংবা অমুসলিম অথবা নাস্তিক, মোট কথা সব রকমের মানুষের মাঝেই আরও কিছু ভিন্ন মানুষ থাকে, বিকৃত মস্তিষ্কের, যারা স্বাভাবিক আচরণ করে না, যাদের পেশা অথবা লোভ শুধুমাত্র তাদের মস্তিষ্কটাকে এমনভাবে ঘায়েল করে থাকে যা তারা সাধারণ খাদ্যে স্বাদ উপভোগ করে না, মানুষের গোশতেই তাদের রুহের শান্তি মিলে। এই মুহূর্তে আফরানের ঠিক ডান পাশে বসে আছে এই বিকৃত মস্তিষ্কের একজন অদম্য মানুষ। তার হাত পা দুটো বেঁধে রাখা হয়েছে। লোভনীয় দৃষ্টি ফেলে রেখেছে কড়াইতে। মাংস কষা হচ্ছে সেটায়। আফরান হাতের ছুরিটা নিয়ে তৃতীয়বারের মতো কার্তিকের পায়ের উপরের অংশটাতে আবারও ছুরি ফলা বসিয়ে কিছু অংশ কেটে ফেলতেই পাশ থেকে কেউ একজন সেটা একবার পানিতে ধুয়ে আবারও আফরানের সামনে রাখে। আফরান সেটা হাতের ছুরিটা দিয়ে একসাথে কুচি কুচি করতে থাকে। শেষ হতেই সেটা কড়াইতে রান্নার জন্য দেওয়া হচ্ছে। কার্তিক প্রায় ঘন্টা খানেক আগে যোগজ্ঞান হারায়, এখনো জ্ঞান ফেরার নাম গন্ধ নেই। মুখে হাসি জমা রেখে আবার বাম পাশে আবিরের দিকে তাকায়। আফরানকে এই মুহূর্তে বুঝার কোনো উপায় নেই। তবে সে যে কতটা উন্মাদ হয়ে আছে এর প্রমাণ আবারও দিচ্ছে।
তানভীর পাশেই বড় বড় চোখে ভীত হয়ে তাকিয়ে আছে। তবে আফরানের অবস্থাটা সে বুঝতেছে, যার হাত থেকে সামান্য রক্তপাত হওয়ার কারণে দুজন মানুষকে তিলে তিলে দিনের পর দিন এভাবে কষ্ট দিয়ে মারতে পারে, সেখানে আজ তো এরা দুজন শাহসা ডিরেক্ট মেরে ফেলার সীমা অবধি চলে গিয়েছে। এখনো তো নিশ্চিত না আরিয়া বাঁচবে কিনা, তাহলে এদের ফলটা এরা ভোগ করছেই, এটা তো হওয়ারই ছিল। কিন্তু এই সময়ের মধ্যে এই লোকটাকে কোথা থেকে ধরে নিয়ে এসেছে সেটাই তানভীরের অজানা। ছি, কিভাবে তাকিয়ে আছে ওই কড়াইতে দেখলেই তানভীরের ভূমি পাচ্ছে। কথাটা ভেবেই নাক সিটকায় তানভীর। দুহাতে মুখের উপর ধরে রেখেছে। বাংলোটা একদম গোরস্থানে পরিণত হয়ে গিয়েছে, বাজে গন্ধ চারদিকে। তানভীরের অবস্থা আফরান খেয়াল করে। বলল, আমার বউয়ের কি অবস্থা এখন? ডক্টরকে ফোন কর ফার্স্ট, যদি কিছু হয়ে যায় নিজের অবস্থানটা বুঝে নে। আমার অফিসে আমার বউ আমাকে দেখতে এসেছে, সেটা আমাকে জানানো হয়নি। এর ফলটা তোর জানার কথা ছিল তাই না? নিশ্চিত আয়েশো আসার পর বউ এসেছিল তাই না? এম আই রাইট? তানভীর কপাল গলায় উত্তর দেয়, জজি স্যার, আসলে ম্যাম নিষেধ। হ্যাঁ, আমাকে সারপ্রাইজ করতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে বেরিয়ে গিয়েছে তাই তো। আফরান আর কথা বাড়ায় না, তানভীরের দিকে তাকিয়েই ধারালো ছুরিটা আবিরের ঠিক পেটের ভেতর ঢুকিয়ে আবার তুলে নেয়, তারপর আবার একই জায়গাতে আঘাত করে। তারপর জায়গা চেঞ্জ করে, এবার বুকের উপর বসায় ছুরিটাই, এবার বুকের এপাশ চিরে পিঠ দিয়ে বেরোয়। আবিরের চিৎকার ধ্বনি না হওয়ার কারণ কার্তিকের অবস্থা দেখে আরো আগেই জ্ঞান হারায়। একটা মানুষ কতটা পাগল হলে এমন করতে পারে? এ তো পাগল নয়, সাইকোও নয়। এটাকে জানোয়ার বললেও কম হবে। তার ওই চরিত্রের পেছনে যে এই বাংলোটাই একমাত্র তার আসল রূপী হওয়ার প্রমাণ বহন করে। এই বাংলোর ব্যাপারে কখনো কি কেউ জানবে? হয়তো না। এমন এক জায়গায় একা নির্মিত, যেখানে না আছে কোনো মানুষের চলাচল। শুধু আছে চারদিকে জন্তু জানোয়ারের হালকা বিষম খাওয়া আওয়াজ চিহ্ন। কেটে গিয়েছে মাস তিনেক। সব কিছুরই যেন আলাদা কিছু পরিবর্তন হয়েছে এই অল্প সময়ে। বলতে গেলে চাকচিক্যের আড়ালে ঢেকে গিয়েছে কিছু অন্ধকারাচ্ছন্ন অতীত, শুধুমাত্র আরিয়ার কারণে। তাকে সুস্থ করতে আফরানের মাঝে পরিবর্তন এসেছে অনেকটা। অনেকটা বললে ভুল হবে, সবার নজরে অফিসের কালো টাকা ছাড়া খুন খারাপিতে আফরান এখন লিপ্ত হয় না। মারামারি কাটাকাটি এসব নেই, সবার সাথে তাল মিলিয়ে চলে। পরিবার সঙ্গ মিলিয়ে চলে ঠিক স্বাভাবিক একজন মানুষের মতো। শুধুমাত্র আরিয়াকে খুশি করতে। আরিয়া বিব্রত হবে এমন কিছুই আফরান করে না, সবকিছুকে ঢাকা দিয়ে দিয়েছে আরিয়ার কারণে শুধুমাত্র। কিন্তু আদৌ এটা সত্যি তো? নাকি শুধুমাত্র আরিয়াকে সুস্থ করতে? নাকি আরিয়ার মাঝ থেকে ভয় কাটাতে নিজের পরিবর্তন? একটু আগেই যখন সামিরার মা হওয়ার সুসংবাদটা ডক্টর দিয়েছেন, জাফর সাহেব খুশিতে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন। বিষয়টা এখনো আয়েশোকে জানানো হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই ফিরবে হয়তো, কারণ এই সন্ধ্যা বেলায় বাড়ির সবাই নিয়ম করে বাড়ি ফিরে। এটা এখন চৌধুরী বাড়ির নিউ লুক। এটাই তো পরিবর্তনের কয়েক ধাপ সামনে নিয়ে এসেছে। আফরান পর্যন্ত সেই মুহূর্তে একই সময় বাড়ি ফিরে, তবে সেটা শুধুমাত্র তার বউয়ের কারণে। সারাদিন যখনই ঘুম শেষ হয় আরিয়ার, তখন থেকে ফোন করে আফরানের সাথে কথা বলে। আফরানও সেইভাবে বউয়ের ফোনের অপেক্ষায় থাকে, তবে সন্ধ্যার পর বাহিরে থাকলে আরিয়া মুখ ফুলিয়ে বসে থাকে, তাই অতিরিক্ত কাজের চাপ ছাড়া সেও বাহিরে থাকে না। কিছুক্ষণ আগে সামিরা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। সবার মুখেই ভয় ছাপ ছিল, কাজের মহিলা কি যেন ভেবে সামিরা চোখ জোড়া একবার একটু করে দেখে নিয়ে বলল, এইটা তো খুশির খবর সাহেব, ম্যাডামের কোল জুড়ে একখান বাচ্চা আইব সাহেব। সালেহার কথাটা কেউ বিশ্বাস করেনি জাফর, তাই ডক্টর ডেকে এনেছে, কিন্তু ডাহ একই সুসংবাদ দিয়েছে। কথাটা শুনেই জাফর সাহেব খুশিতে মাতোয়ারা হয়ে গিয়েছেন। এদিকে আরিয়ার মুখখানা অন্ধকার হয়ে আছে। তারও তো কত দিনের ইচ্ছে ছিল একটা ফুটফুটে বাবু নিয়ে আসবে এই বাড়িতে, কিন্তু তার বরটা বারবার কি সব বুঝিয়ে দেয় কথা কাটিয়ে। এখন তো তার লজ্জা করবে তাই না? বড় বউ হয়েও তার আগে কেন বাবু আসলো না এই পেটে? ভেতরের কথাগুলো চট করে প্রকাশ করে জাফর সাহেবকে বলে বসল, এই যে আমার চাচাজান কিংবা বাবা যাই হন, আমাকে কিন্তু কথা শোনাতে পারবেন না, ঠিক আছে? আমি আপনার ছেলেকে অনেকবার বলেছি আমার বাবু লাগবে, সে আমার কথা মোটেও শুনে না। আমি নাকি অসুস্থ এই কথাটা বলে বারবার এড়িয়ে যায়।
কিন্তু আমি বুঝাতেই পারি না আমি একদম সুস্থ আছি। আপনি বলুন আমাকে কোন দিক থেকে অসুস্থ মনে হয়? খেতে পারি দিব্যি, হাঁটতে পারি ঠিক মতো, শুধু একটু মাথাটা মাঝে মাঝে ঝাঁঝা করে উঠে, কিন্তু এটা তো তেমন কোনো সমস্যা না, তাই না? জাফর সাহেব স্তব্ধ হয় আরিয়ার কথায়। কিভাবে বুঝাবে তার ব্রেইনে যে এখনো সমস্যাটা শেষ হয়নি? কমপক্ষে বছর সময় নিবে স্মৃতি শক্তি সবটা ফিরতে অথবা ফুলি সুস্থ হতে। সেদিন যেভাবে আঘাত পেয়েছিল বেঁচে উঠেছে, সেটাই তো অনেক। সপ্তাহখানেক জ্ঞানী তো ফিরেনি, কত হাজার দোয়া করেছে সবাই। এত মানুষের দোয়া বিফলে যায়নি, জ্ঞান ফিরেছিল ও সেদিন, তবুও তো অসুস্থতা কাটেনি এখনো, আবার তার থেকে এখন বাচ্চার আশা করবে কেন? কথাই বা কেন শোনাবে? কিন্তু আরুকে তো সেটা বুঝানো যাবে না। এই পর্যন্ত এসে আফরানের কথা মতো যেভাবে শিখিয়েছে সেভাবেই সবার সাথে মিশেছে। আফরানের যত্ন, আফরানের স্নেহ, তাই তো আরুকে তার দিকে আকৃষ্ট করেছে। নিজের মা বাবাকেও তো ঠিকভাবে চেনে না এখনো। কিছুদিন আগেই তো দেখতে এসেছিল মেয়েকে, দুদিন থেকে আবার চলে গিয়েছে। তবে রহিমা বেগমের অবস্থাটা আগের থেকে অনেকটা ভালো আছে এখন, সেটাই শুকরিয়া। কি হলো, কি ভাবছেন আপনি? জাফর হেসে আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখো মামুনি, আমার কিন্তু এখন একটাই নাতি লাগবে। তারপরও বড় হলে আরেকটা লাগবে, এখন লাগবে না, বুঝেছ? নয়তো দেখা যাবে একজনকে আদর করতে গেলে অন্যজনের আদর কম হয়ে যাবে, কিন্তু আমি মোটেও একজনকে আদর কম দিতে চাই না, বুঝেছ? সেটা অবশ্য ঠিক বলেছেন, কিন্তু। দরজার সামনে থেকে আফরান কোট হাতে দাঁড়িয়ে বলল, কিসের কথা হচ্ছে এখানে? আফরানকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে এক লাফে কোলে উঠে গালে চুমু বসিয়ে দেয়। টাল সামলাতে না পেরে আফরান দু কদম পিছে চলে যায়, দুহাতে আরিয়া যেন পড়ে না যায় তাই কোমর আঁকড়ে ধরে। ইদানিং বউটা এমন হঠাৎ হঠাৎ করেই আহ্লাদি গলায় অনেক কিছু আবদার করে, যেমন চকলেট চাই, দুপুরে চলে আসবেন আজ, আজ অফিস যাবেন না, বাবু চাই আমার। কিন্তু তাই বলে এমন করে সবার সামনে তো কখনো কোলে উঠে চুমু বসায়নি, তাই নিজেকে আনকমফোর্টেবল ফিল করে বলল, কি হয়েছে? এমন করছো কেন? কাউকে কি চোখে দেখো না? কতবার বলেছি সবার সামনে এমন করবে না। পার্সোনাল রুমে যা ইচ্ছে করবে। দেখুন না, স্বামীরার বাবু হবে, ডক্টর বলল। আমারও বাবু চাই, কিন্তু বাবা তো বলছে এখন নাকি একটাই বাবু লাগবে। আরিয়ার কথা শুনে আফরান কাঁদতে শুরু করে, জাফরের দিকে তাকায়। সকল কাজের লোকদের দৃষ্টি সেদিকেই তাকিয়ে ডাগর ডাগর দৃষ্টিতে। এর মধ্যেই আয়েশো ভেতরে ঢুকে বলল, ভাই তুই কি বউ নিয়ে এভাবেই পার্সোনাল রুমে বসে থাকিস? আয়েশের কথায় আফরান কপাল কুঁচকে বলল, তাকে বউ নিয়ে বসে থাকে সেটা তো প্রমাণ হয়ে গেল। কি বলতে চাইছিস? দূর থেকে সালেহা কাজের মহিলা বলল, ছোট স্যার, আপনি তো বাবা হতে যাচ্ছেন। ম্যাডামের ঘরে বাচ্চা হইব, ডক্টর কইল। কথাটা আয়েশের কান অবধি যেতেই ডান হাত গোল করে মুখের সামনে নিয়ে কাঁচতে কাঁচতে আফরানের দিকে তাকিয়ে প্রশ্নযুক্ত কপাল করল, যার অর্থ এটা সত্যি। আফরান এবার ঠোঁটের কোণে হাসি টেনে আয়েশের কানের কাছে মাথা নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ ভাই। বড় ভাইয়ের আগে কাজ চালিয়ে গিয়েছিল। বুঝতে পারছিস বিষয়টা? বাবার সামনে তোর ইজ্জতের দফারফা না চাইলে চুপ থাক। আয়েশো এবার আরো জোরে জোরে কাঁচতে শুরু করে। জাফরের বুঝতে বাকি নেই, দুই ভাই নিশ্চিত উল্টা পাল্টা কিছু নিয়ে কথা বলছে, তাই নিজেকে জায়গা থেকে সরিয়ে নিয়ে বের হতে হতে বলল, আজ আমি নিজে মিষ্টি নিয়ে আসছি, বুঝলে? আর বাড়িতে কিন্তু অনুষ্ঠানের ব্যবস্থা করবে দু একদিনের মধ্যে। জাফর বের হওয়ার সাথে সাথে আয়েশো কাঁধ থেকে ঝুলন্ত ব্যাগটা খুলে নিয়ে দৌড়ে সামিরার কাছে যায়, কিন্তু সামিরা এখনো সেন্সলেস হয়ে আছে দেখে কপাল কুঁচকে বলল, ঘুমিয়ে আছে। সালেহা বলল, শরীর দুর্বলতার কারণে একটু যোগজ্ঞান হারাইছে মনে হয়, আবার ঠিক হইয়া যাইব, তবে এখন যত্ন নিতে হইব বেশি কইরা। আয়েশো একটু বিচলিত হয়ে সামিরা দিকে তাকায়। পরনে রানী গোলাপি শাড়ি, আঁচলটা ফ্লোরে পড়ে আছে, মনে হলো যেন আবারও নতুন করে ক্রাশ লিস্টে ফেলো এই মেয়েকে। নিজের বউয়ের উপর এতবার করে কেউ ক্রাশ খায় তার জানা ছিল না। আফরান আরিয়াকে এভাবেই কোলে নিয়ে আসতে আসতে বলল, তা ভাই, তোর তো দেখছি বিয়ের পর সব লজ্জা শরম হাওয়া হয়ে গেছে। তুই তো বলেছিলি আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিবি, এখন তো দেখছি উল্টো হবে মনে হয়। কথাটা বলে শব্দ করে হাসল আফরান।
সার্ভেন্টসরা সালেহা সহ সবাই জায়গা ছাড়ে, কারণ এই দুই কথা শুরু করলে যে অন্য কারো দিকে তাকায় না তাদের এত দিনে জানা হয়ে গেছে। যা ইচ্ছা তাই বলে বেড়ায়। একদম বাজে কথা বলবি না ওকে। আমি কিন্তু এখনই চাইনি। আয়েশের কথা শেষ করতে না দিয়ে আফরান বলল। তা না চাইতেও। আফরান, বাজে কথা বন্ধ করবি। এমনিতে ও সেন্সে নেই, কেমন যেন ভয় লাগছে। আফরান এবার সিরিয়াস হয়ে বলল। ও ঠিক হয়ে যাবে, এত চিন্তার কিছু নেই। সিঁড়ির মধ্যেই আরিয়া নামতে চাইল, কিন্তু এবার আফরান নিজেই এভাবে রাখলো, কারণ এই মুহূর্তে বউকে আর নামাতে চায় না। কষ্ট করে এতগুলো সিঁড়ি বেয়ে উঠার দরকার কি? রুমে এসে দরজাটা চাপিয়ে দিয়ে বলল। অমন করে সবার সামনে আর কখনো চুমু খাবে না ওকে। খেলাম কোথায়, আমি তো দিলাম। আরিয়ার কথায় আফরান মৃদু হেসে বলল। আসলে আমার ভুল হয়েছে। কিন্তু আমার এটুকু বলতে আরিয়াকে কোল থেকে নামিয়ে খাটের উপর দাঁড় করিয়ে বলল। আমাকে ফ্রেশ হতে দিবে না? ওকে। আফরান আর দাঁড়িয়ে না থেকে হাত থেকে কোটটা রেখে ওয়াশরুমে ঢুকে যায়। বাড়িতে ছোট করে একটা অনুষ্ঠান করা হয়েছে, উপস্থিত সকলেই পরিচিত। সামিরার মা বাবা যদিও আসতে চায়নি, শুধুমাত্র মেয়ের দিকে তাকিয়ে এসছে, নয়তো যে বাড়ির ছেলের হাতে নিজের ছেলের জীবন দিতে হয়েছে সেটা জানার পর কে সেই বাড়িতে আসতে চাইবে। যদিও এখন আফরান আগের মতো নেই বলে সবাই জানে, কোনো খুন খারাপির নিউজ নেই, তবে আজমল সাহেব কিছুদিন আগেও তানভীরের গাড়িতে একজনকে উঠিয়ে নিয়ে যেতে দেখেছে, আর তানভীর আফরানের এক কথার এদিক সেদিকে করে না, সেটা ভালো করেই জানা। মানুষ কখনো নিজের অভ্যাস চেঞ্জ করে না, হয়তো আড়ালে নয়তো মুখোশ পরে সে তার কাজেই চলমান থাকে। সাদেক প্রেমারাও এসেছে আজ। আরিয়ার জ্ঞান ফেরার পর আর আসা হয়নি, তবে সামিরার সাথে কথা হয় সে তো রোজই হয়। প্রেমাও এক্সাম শেষ করেছে, এত কিছুর মধ্যে নিজের সবকিছু ঠিক হয়েছে, সেটাই আর কাছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। সাদেকের মতো একজন সাধারণের মধ্যে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারীকে পেয়ে সে সত্যিই গর্বিত। তাছাড়া সাদেকের মা তার নিজের মায়ের মতোই আচরণ করে, কখনো ধমকিয়ে কথা বলেনি আজ অবধি। আর তাছাড়া প্রেমাও এমন কোনো কাজ করেনি যেটা অপছন্দ হবে। পাশে এতগুলো গিফট নিয়ে বসে আছে সামিরা। লজ্জায় যেন মরি মরি অবস্থা তার। পাশে প্রেমা বসে একটু পর পর আরো বেশি লজ্জায় ফেলছে। দূর থেকে আয়েশও যেমন সবার দিকে নজর রাখছে, তেমনি সামিরার দিকেও আর চোখে শতবার চেয়ে যাচ্ছে, সুযোগ পেলেই বউকে দেখা মিস করছে না। শামু, তোর যদি দুটি একসাথে হয় আমাকে একটা দিস। প্রেমার কথাটা কানে আসতেই সামিরার মুখখানা লাল হয়ে আসলো। প্রেমা ঠোঁট কামড়ে হাসি সংযত করল। এমন সময় এখানে আয়েশা এসে বলল। তামিম সাদেক সাহেব, আর আপনারটার অপেক্ষায় কিন্তু আছি। আমার বউকে তখন থেকে দেখছি লজ্জায় একদম লাল বানিয়ে দিচ্ছেন। আয়েশা যে এখন এখানে এসে এমন একটা কথা বলবে সেটা প্রেমা জানতো নাকি, জানলে কি আর সামিরাকে এসব বলতো? এখন যে তার নিজেরও মাটির নিচে গিয়ে নিজের লজ্জা মাখা চেহারাটা ঢাকতে ইচ্ছে হচ্ছে। প্রেমাকে এমন কাচুমাচু করতে দেখে সাদেক এগিয়ে এসে বলল। আয়েশা, কি বলেছিস রে ওকে? আয়েশা হকচকিয়ে উঠে বলল। সেটাই তো আমি আবার কি বললাম? সামিরা পাশ থেকে হেসে উঠল হালকা আওয়াজে। নিশ্চয়ই এ আমার প্রেমাকে ফালতু কথা বলেছে। দেখ ভাই, আগে বাবা হওয়ার সংবাদ দিয়ে একদম ফার্স্ট ভাবিস না ওকে, তোর তো একটু লজ্জা থাকা উচিত ছিল, বড় ভাইয়ের আগেই কাজ। সাদেকের দুষ্টু গলার কথাটা আয়েশা বুঝতে পারলেও একটু শরম আয়েশাকেও ছুঁয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। সাদেকের পেটে বাম হাতে হালকাভাবে একটা ঘুষি মেরে বলল। একদম বাজে কথা বলবি না ওকে। সাদেকও ঢং করে পেটের উপর হাত রেখে শব্দ করল। পাশে সামিরা প্রেমা দুজনেই হাসল। দূর থেকে জাফর সাহেব আয়েশাকে ডাকলে সেই কথা ছেড়ে বাবার কাছে চলে যায়। সাদেক প্রেমাকে উদ্দেশ্য করে বলল। একটু আসবে। কথা ছিল খানিকটা। প্রেমা সামিরার দিকে তাকায়। সামিরা হেসে বলল। কি হলো? আরে রে গুইয়ার। আগে হাসবেন ওকে। প্রেমা মুচকি হেসে উঠে দাঁড়ায়। উপরে আসো, একটু দরকার ছিল। সামিরার দিকে তাকিয়ে বলল। ডোন্ট মাইন্ড প্লিজ। সামিরা কি বলবে জানা নেই, তবে সে একটু হাঁসফাঁস শুরু করে। সাদেক শীত হেসে জায়গা ছাড়ে। উপরে আসতেই আকস্মিক সাদেক দরজা আটকিয়ে প্রেমার দিকে তাকিয়ে বলল। একটু ফ্রেশ হব আর কি, একটু তোয়ালেটা খুঁজে দিও তো। প্রেমাও কথা মতো কভার্ট খুলে তোয়ালেটা খুঁজতে লাগলো। কিন্তু হঠাৎই পেছনে থেকে কেউ জড়িয়ে ধরে বলল। আমরা কি সব সময়ের জন্য ফ্রি মাইন্ড কথা বলতে পারি না?
সব সময় তো সবার সাথে ঠিক চলো, কথা বলো, আমার সাথে কথা বলার সময় এত লজ্জা পাও কেন প্রেমা? তখন আমার মনে হয় তোমার হয়তো আমার সাথে কথা বলতে খারাপ লাগে বা কমফোর্টেবল ফিল করো না, তাই আমিও আগে বাড়িয়ে কথা বলি না। আমি চাই তুমি নিশ্চিন্তে আমার সাথে কথা বলো। প্রেমা এভাবেই শীত হেসে উত্তর করল। আমি কখনো নিষেধ করেছি? তাহলে দূরে দূরে কেন থাকো? চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো কেন? কথা বলতেও তো পারো। আমি কথা বলবো। কি বলবো বলে দিন। আপনি বললে আমি চুপ থাকি কখনো? সাদেক কি উত্তর দেবে জানা নেই, তবে এই মুহূর্তে মেয়েটাকে এভাবেই ধরে থাকতে ইচ্ছে করছে। বউ হওয়ার পরেও এভাবে কখনো ধরেনি, আনিজি লাগবে ভেবে, তবে আজ কেন যেন ইচ্ছে হলো। প্রেমার কাঁধে নিজের থুতনি রেখে পাশ থেকে হালকা শব্দে গালে চুমু বসিয়ে দেয়। প্রেমা আবারও শীত হাসে। দুহাতে নিজের কোমর জড়িয়ে ধরে রাখা হাত দুটিকে প্রেমাও শক্ত করে ধরে আছে। আমাকে বাবা হবার সুযোগ করে দেবে। হঠাৎ সাদেকের মুখে লাগামহীন কথায় প্রেমা ভরকায়। বলো। কোমর থেকে হাত ছাড়িয়ে সামনের দিকে ফিরে একবার সাদেকের দিকে তাকিয়ে লজ্জা মুখ নিয়েই জড়িয়ে ধরে। সাদেক এই নীরবতার কারণ বুঝে যায়। শক্ত করে নিজেও চেপে ধরে প্রেমাকে। চুলের উপরেই চুমু বসিয়ে শীত হাসে। আরিয়াকে দুপুর খাবারের শেষে ওষুধ খাইয়েছিল। প্রচুর পাওয়ারি ট্যাবলেট হওয়ার কারণে সব সময় আরিয়া দিনের অনেকটা সময় ঘুমিয়ে পার করে, আজকের এই দিনেও তাই হয়েছে। তবে সন্ধ্যার আগেই ঘুম ভেঙেছে। গোসল সেরে দরজা থেকে বের হতেই নিচে এত লোকজন দেখে সকালের কথা মনে পড়ল। ও এই কারণে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ওকে ডাকলো না কেন? কথাটা ভেবেই মন খারাপ হয়ে গেল। পাশে থেকে প্রেমা এদিক দিয়ে নিচে যাচ্ছিল, আরিয়াকে দেখে হাসি ফুটিয়ে এসে বলল, ঘুম ভেঙেছে তোর? প্রেমাকে ঠিক চিনতে অসুবিধা হলো না আরিয়ার। স্বামীরার সাথে ফোনে কথা বলার সময় প্রেমার সাথে আরিয়া কথা বলেছে বহুবার। এই তুমি প্রেমা না? ঠিক চিনেছি আমি। প্রেমার একটু খারাপ লাগলেও মুখে হাসি টানল। হ্যাঁ, ঠিক ধরেছ। কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে কেন? নিচে আসো। আমাকে তো কেউ ডাকেনি। এমা, কি বলছো? তুমি ঘুমিয়েছিলে, ডাকবে কেন? ঘুম ভাঙলে তোমার কষ্ট হতো না। ও সে ঠিক বলেছ তুমি। আচ্ছা চলো নিচে যাই। আরিয়া হাতে জুজ নিয়ে মুখে তুলে চারদিকে তাকিয়ে একবার দেখে নিল আফরান আছে কিনা। হয়তো উনি আজ আসেননি, কাজের চাপ বেশি হয়তো। কথাটা ভাবার মাঝেই পাশ থেকে একজন বলে উঠল, তোমার নাম কি? আরিয়া ভীত হয়ে সেদিকে তাকিয়ে দেখল 2425 বয়সের একজন ছেলে। বলল, আপনি কে? এই তো অতিথি আত্মীয় বলতে পারো। আরিয়া হেসে বলল, ও এখানে সবার সাথে এসেছেন বুঝি? স্বামীরার কি হন আপনি? কেউ না, তবে জাফর আঙ্কেলের ইনভাইটে আমার বাবা এসেছেন, আমি এই বাড়িতে প্রথম আসলাম। আচ্ছা। তোমার নাম? আরিয়া নিজের নাম জানায়। ও স্টাডি করো কোথায়? আরিয়া কিছু বলবে তার আগে পাশ থেকে আফরান আরিয়ার হাতটা ধরে একটানে বসা থেকে দাঁড় করিয়ে বলল, এখানে কি করছো আরু? স্বামীরার সাথে গিয়ে বসতে। ওখানে বারবার মানুষ গিয়ে কথা বলছিল, কেমন করছিল মাথাটা। তাই এখানে আসলাম। আফরান মুখে হাসি ফুটানোর চেষ্টা করে বলল, আচ্ছা ঠিক আছে। আফরানের কপালের রগগুলো ভেসে আছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আপনার কিছু হয়েছে? আফরান এক হাতে নিজের কপালের ঘামটুকু মুছে নিয়ে বলল, হুম বলে আরিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোমাকে মিস করছিলাম খুব বউ। আরিয়া লজ্জায় আফরানের মুখের উপর এক হাতে চেপে ধরে। পাশে থেকে ছেলেটা কিছুই বুঝল না, তবে আফরানকে চিনতে তার অসুবিধা হয়নি। কিন্তু আরিয়ার সাথে এভাবে কথা বলছে কেন, সেটা বুঝল না। কি হয় আফরান চৌধুরীর? কথাটা ভেবে কিছু প্রশ্ন করবে তার আগে পাশ থেকে তানভীর কোথা থেকে উদয় হয়ে বলল, আপনার সাথে একটু কথা আছে, এদিকে আসুন। কিন্তু আপনি কে? বলছি। আগে একটু পার্সোনাল কথা আছে, আমার সাথে আসুন, খুব জরুরি। ছেলেটা কিছু না ভেবেই তানভীরের সাথে চলে গেল। অনুষ্ঠান শেষ হয়েছে, অনেকটা সময় পেরিয়েছে, সবাই নিজ নিজ রুমে গিয়ে রেস্ট নিচ্ছে। আফরান কারো সাথে ছাদ থেকে কথা বলে এসে মুখের রাগের ছাপটা আরুকে দেখা মাত্রই স্বাভাবিক করে নিয়ে মৃদু হেসে বলল, বউ ঘুমাওনি এখনো? আরিয়া কথা বলে না। অন্যদিকে মাথা ঘুরিয়ে নিয়ে বালিশ টেনে মাথা রাখলো, ধপ করে আওয়াজ হলো। আফরান খাটের উপর একটা উঠিয়ে বসে অন্য পা ঝুলিয়ে আরিয়ার মাথায় এক হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিছু নিয়ে রাগ করেছো?
আরিয়া আফরানের হাতটা মাথা থেকে সরিয়ে দেয়। আফরান কপাল কুঁচকে বলল, আমার সাথে কথা না বললে কিন্তু তোমার খারাপ লাগবে বউ, আমি রাগ ভাঙাতে পারি না কারো, তাই চুপচাপ ঘুমিয়ে যাব, আমার খুব টায়ার্ড লাগছে। আরিয়া তবুও কোনো কথা বলল না। আফরান এবার পাশের ল্যাম্পলাইট অফ করে দিয়ে পাশে শুয়ে আরিয়াকে নিজের কাছে আনতে চাইল সব সময়ের মতো। বুকে জড়িয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে এই কদিনে। কিন্তু বউ আজ এমন করছে কেন? কি হয়েছে আগে বলো, তারপর রাগ করবে বউ, এটা তো তোমাকে আমি বলেছিলাম তাই না? আরিয়া পাশের ল্যাম্পলাইট অন করে আফরানের পেটের উপর বসে বলল, বাচ্চা চাই। আমি মানি না, আমি বাড়ির বড় বউ তাই না? আফরান চোখ বন্ধ করে বিরক্তির নিঃশ্বাস নিয়ে বলল, বউ দেখ, তুই এখন অসুস্থ, আর এসব বাচ্চা কাচ্চা দিয়ে কি করবি? তুই নিজেই তো বাচ্চা, তোকে সামলাতেই সামলাতেই আমার সময় চলে যায়, আর বাচ্চা আসলে ওটাকে কে সামলাবে? আমি তো এসবে নেই। কথাটা বলে আরিয়াকে পেট থেকে নামাতে চাইল। আরিয়া অমনি বসে রইল। কি হলো, এমন করছিস কেন? রাগ উঠিয়ে দিস না ওকে। চুপচাপ শুয়ে পড়। কতবার বলেছি তুই করে একদম বলবেন না আমায়? বিছুরি লাগে এটা ছি। তাহলে এখান থেকে নামো, আর বলবো না। আরিয়া এবার ঠোঁট ফুলিয়ে উপর থেকে নেমে অন্য পাশে কাত হয়ে শুয়ে পড়ল। আফরান মৃদু হাসল বউয়ের বাচ্চামু দেখে, তবে সে যতই রাগ করুক না কেন এখন আফরান কিছুতেই তার বউকে কষ্টকর কোনো কিছুর পরিস্থিতি যে ফেলবে না। মাঝরাতে ঘুম ভাঙে কিছুর আওয়াজে শুনে। মনে হলো কিছু ভেঙে যাওয়ার আওয়াজ। চোখ খুলে রুমেই আরিয়া জায়গায় তাকিয়ে অবাক হয়। এভাবে এত রাতে কেন বসে আছে এই মেয়ে? আফরান বিরক্ত হয়ে চোখ কচলিয়ে উঠে বসে আরিয়াকে দেখেই তবদা খায়। এত রাতে শাড়ি পরে পরে সেজেগুজে হাতে চুড়ি পরে বসে আছে। চুলে গাজরা লাগিয়ে আছে। আয়না দেখে দেখে ঠোঁটে লিপস্টিক পরে হাতের চুড়িগুলোর ঝংকার ধ্বনি আফরানের ঘুম ভেঙেছে। মৃদু হেসে বলল, বউ এত রাতে সেজেগুজে কাকে দেখাবি? আমি তো ঘুমাচ্ছিলাম। বর আমার আবদার রাখে না তাই তার সাথে কথা নেই। বউ যে কম বুঝে তাই এমন আবদার কেন রাখতে যাব? ওকে কথা বলবেন না। ওকে ঘুমাই আমি। কথাটা বলে আফরান আবারও শুয়ে যেতে চায়, কিন্তু আরিয়া ততক্ষণাৎ এদিকে ফিরে আফরানের শার্টের কলারে চেপে ধরে সারা মুখে একের পর এক চুমু বসাতে লাগলো। লিপস্টিক দেওয়ার উদ্দেশ্যটা মূলত এটাই ছিল হয়তো। আফরানের ফর্সা মুখখানা মুহূর্তেই লিপস্টিকের লাল রঙে রাঙিয়ে দিল আরিয়া। এ তুই কি করছিস? ছাড় বলছি। আরিয়া কথা ছাড়াই একের পর এক চুমু বসায়। মুখ শেষ করে গলায় ও বুকে অবধি চলে এসেছে। আফরান চেষ্টা করেও পারছে না সরাতে, কারণ জোরে ধাক্কা দিয়ে সরাতে গেলে যদি আঁচ লাগে অথবা ধমক দিলে কেঁদে কুটে মাথা ধরাবে, যেটা আরিয়ার জন্য বিপজ্জনক হয়ে উঠবে। তাই আপাতত তেমন কিছুই করছে না আফরান। আরিয়া সবটা শক্তি দিয়ে ধরে নিজের মতো করে পরপর কিস বসিয়ে দিচ্ছে। কিস করার মৃদু শব্দ ধ্বনি আর আরিয়ার ঠোঁটের স্পর্শ আফরানকে বারবার নিজের স্থানে থাকতে দিচ্ছে না। নিজের ভেতরে পুরুষত্ব বারবার ডেকে যাচ্ছে, কিন্তু সে মোটেও তার বউকে এই অবস্থায় চাপ সৃষ্টি করবে না। চোখ বন্ধ করে দুহাত চেপে আছে চাদরে। ভেতরের ইচ্ছেটা বারবার প্রকাশ হচ্ছে। হাতের নীলচে রগগুলো বারবার ভেসে উঠছে। কপালের রগগুলো একবার ভেসে উঠছে তো অন্যবার ডুবে যাচ্ছে। নিঃশ্বাসটা আটকে আসছে যেন। আর কতক্ষণ এমন করে নিজেকে আটকে রাখবে জানা নেই। আরিয়া না বুঝেই নিজের কাজে ব্যস্ত আর খিলখিলিয়ে হেসে যাচ্ছে। মিনিট পাঁচেকের মতো পুরো চেহারা গলা বুক লিপস্টিকের রঙে রাঙিয়ে বলল, ওকে এবার ঘুমান। আফরান চোখ খুলে কিছুটা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো অন্য দিকে তাকিয়ে। আরিয়া আফরানের অবস্থা দেখে একটু আতঙ্কিত হয়ে বলতে লাগলো, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আফরান কোনো উত্তর করল না। আরিয়া এবার আফরানের দুগালে হাত রেখে বলতে লাগলো, হঠাৎ করে এমন করছেন কেন? আফরান নিজেকে অনেকটা স্থির করে আরিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে এক হাতে আরিয়ার মাথায় হাত রেখে নিজের বুকে মিশিয়ে নিয়ে বলল, আদর চাই। এতগুলো? ঠিক আছে, ওই ওষুধগুলো শেষ হোক তারপর বাবু নিয়ে আসবো, ঠিক আছে। কিন্তু স্বামীরা তো। ওর তো ওষুধ নেই তাই না বলো? তোমার অনেকগুলো ওষুধ আছে। একটু চুপ থেকে তারপর উত্তর দিল ওকে। আফরান মৃদু হেসে আরিয়াকে এভাবেই জড়িয়ে নেয় নিজের বাহুডোরে। আরিয়াও যথেষ্ট শক্ত করে আফরানের পিঠ জড়িয়ে রাখে আর মনে মনে নিজের সাথেই কয়েকটি শব্দ বাক্য বলল। আপনার কি মনে হয় আমি এখনো সবকিছু ভুলে আছি?
বিশ্বাস করুন, কিছুদিন আগে যখন মাথার প্রচণ্ড ব্যথায় জ্ঞান হারিয়েছিলাম, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। জ্ঞান ফেরার পর আমার সবকিছুই স্পষ্ট মনে হয়েছিল, তবে আমি ডক্টরকে দিয়ে মিথ্যে বলিয়েছিলাম। আমিও যে আপনাকে ছাড়া একদম অচল। খুব ভালোবাসি আপনাকে মি মাফিয়া। কিভাবে ঘৃণা করব আপনাকে? আপনাকে ছাড়া কোথায় যাব আমি? তাছাড়া আপনি আমাকে যেতে দেবেন কোথাও? কিন্তু আমি এখন এভাবেই সারা জীবন আপনার সাথে থাকতে চাই, সবটা জেনে। তবে আমি চাই না আমার জন্য কারো প্রাণহানি হোক, তাই তো বুঝে শুনে কথা বলি, বুঝে শুনে চলি, যেন আমার কারণে আর কারো ক্ষতি না করে দেন। যেভাবে বুঝাবেন ঠিক সেভাবেই চলার চেষ্টা করব, এমন কিছু করব না বা বলবো না যার কারণে আপনার সেই রূপটা আবারও দেখতে হয়। এমন ভাবেই থাকতে চাই সব সময়, আর আপনি আমাকে ভালো করার চিন্তায় এভাবেই সহজভাবে চলার চেষ্টা করবেন। আস্তে ধীরে এই সবটাই পরিবর্তন হয়ে যাবে, দেখবেন। একসময় নিজেই এসব ছেড়ে আসবেন, আমার বিশ্বাস। এই যে ওষুধগুলো প্রতিদিন আমার হাতে ধরিয়ে দেন, এগুলো আমি একটাও খাচ্ছি নাকি? কথাটা ভেবেই মুচকি হেসে আরো শক্ত করে আফরানকে জড়িয়ে ধরল। আফরান চোখ বন্ধ করে আরিয়াকে নিজের সাথেই মিশিয়ে আছে, এক হাতে বুকে চেপে। আজ তার সব চাওয়া যেন সত্যিই সার্থক। বউ তার, শুধুই তার। আগেও ছিল, এখনো আছে, তবে পার্থক্য এতটুকু, এখন হাজার গুণ বেশি শান্তি মিলে বউয়ের পাগলামোতে। বউয়ের বাচ্চা সুলভ আচরণ তাকে বড্ড বিমোহিত করে তোলে। বউয়ের মুখে সারাদিন তার নামটি থাকবে, এটাই তো সে চেয়ে এসেছে সব সময়। আজ যেন সবকিছুর পূর্ণতা পেল, তবে শুধু একটু খানি ধৈর্য প্রয়োজন। আর মাত্র কয়েকটা মাস প্রয়োজন সবকিছু ঠিক হতে। তবেই সবকিছু পারফেক্ট মনে হবে। এই পথচলা দীর্ঘায়িত হোক, আরুর সাথের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত উপভোগ করার ইচ্ছেটুকু পূরণ হোক। সমাপ্ত। গল্প: মিমাফিয়া। লেখনীতে সুমাইয়া সাবিহা। অন্তিম পর্ব।